যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। প্রিয় পুরুষ, বসন্তের কাঠগোড়ায় দাঁড়িয়ে আজ প্রথমবার আপনার উদ্দেশ্যে একখানি পত্র লেখার ইচ্ছে হলো। আপনি জানেন, বসন্ত আমার প্রিয় ঋতু। কৈশোরে পদার্পণ করার পর প্রতিটি বসন্তে আপনার কথা আমার ভীষণভাবে স্মরণ হয়, কিন্তু কখনো আপনাকে নিয়ে লেখার ইচ্ছেটাকে প্রাধান্য দিইনি। আর আজ আপনাকে নিয়ে লেখার ইচ্ছাটা অপূর্ণ রাখতে পারিনি। শুনুন তবে, বসন্তে যখন প্রকৃতির বুকে নতুন ছোঁয়া লাগে, বিশুদ্ধ হাওয়া যখন মনে এসে দোলা দিয়ে যায়, চারিদিক থেকে কোকিলের মিষ্টি সুরেলা কণ্ঠ এসে যখন কানে বাজে, তখন আমার আফসোস হয় এই যে আমি প্রকৃতি বিলাসী, বসন্ত বিলাসী। তাও বসন্তের ছোঁয়া আমার হৃদয়ে আফসোসের সূচনা করে। এর কারণ কি জানেন আপনি? আমার আফসোসের সবটা জুড়ে আপনি। ধরনীর বুকে প্রতি বছর নিয়ম করে বসন্ত আসে, কিন্তু নিয়ম করে আপনি আসেন না। আমার সাথে বসন্ত বিলাস করার জন্য আপনি আসেন না। আমি চাই খুব তাড়াতাড়ি আপনি এসে আমার একান্ত বসন্তের সঙ্গী হন। ইতি আপনার বেলি, 1 ফাল্গুন। পত্রটা লিখে খামে পড়ে একটা কাঠের বক্সে যত্নে তুলে রাখলো বেলি। বেলির মনটা আজ ভীষণ খারাপ। ঠিক যেমন রোদেলা আকাশে হুট করে মেঘের দেখা মিলে, তেমন বেলির মনেও যেন হুট করে আজ মেঘের অস্তিত্ব প্রকাশ পেয়েছে। তবে এখন প্রকৃতির মেঘের দেখা নেই বললেই ভালো, কেননা প্রকৃতির রূপে সদ্য বসন্তের ছোঁয়া লেগেছে যে মেঘ শুধুই বেলির মনে। ওই যে বেলি একজন মানুষকে উদ্দেশ্য করে গোটা একখানি পত্র লিখে ফেলল। বাস্তবে সেই মানুষটার এখনো পর্যন্ত কোনো অস্তিত্ব নেই, কারণ বেলির পত্রখানা লিখে হলো শুধু তার ভবিষ্যতের একান্ত মানুষটাকে ঘিরে, যাকে সে চেনে না, জানে না। কেন যেন বেলি প্রেমে বিশ্বাস করতে পারে না, আর ছোট থেকেই তাকে শিক্ষা দেওয়া হয়েছিল ছেলেপেলেদের সাথে না মিশতে। বেলি পরিবারের সেই শিক্ষা এখনো ধরে রেখেছে, তাই তো তার যত অপেক্ষা ভাগ্য পুরুষকে ঘিরে। দর্শনা বণিক বেলি, ছোট থেকেই বাড়ির সবাই আদর করে বেলি বলে ডাকে। সে সদ্য 17 পা রাখা সপ্তরশী কন্যা। বেলির বাবা অশোক বণিক, যিনি একজন ব্যবসায়ী, আর বেলির মা নীরবী বণিক, যার কাজ সাধারণ 2 হাত দিয়ে নিজের সংসার আগলে রাখা। বেলির 2 ভাই বোন। বেলির বড় ভাই নির্দয় বণিক, যে তার বাবার সাথে ব্যবসার কাজে নিযুক্ত। নির্দয়ের বউ অপরূপা, আর তাদের একমাত্র মেয়ে নিহি। এবং নির্দয় বেলির ঠাকুরমা ঠাকুরদাদাকে নিয়েই পুরো বণিক পরিবার। বেলিদের গ্রামের নাম মাকুন্দা। মাকুন্দা গ্রামের সব থেকে অবস্থাপূর্ণ পরিবার হল বণিক পরিবার। মাকুন্দা গ্রামের জমি জমার অর্ধেকই বণিকদের। প্রতি বছর তারা বিভিন্ন ফসল মশলা উৎপাদন করে শহরে বিক্রি করে। এছাড়া মাকুন্দা গ্রাম ও আশেপাশের গ্রামের মানুষরা স্বল্প মূল্যে বণিকদের কাছ থেকে সারা বছর বিভিন্ন ফসল ক্রয় করে থাকেন। এদিক দিয়ে বণিক পরিবারের সুনাম মানুষদের মুখে মুখে। সময়টা ভোর 6টা। দোতলায় একটি ঘর থেকে পুরনো রেকর্ডারে রবীন্দ্রসঙ্গীত সুর ভেসে আসছে। বেলির ঠাকুরদাদা মিহিরকান্ত বণিক প্রতিদিন খুব ভোর থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত শোনেন। এটা তার নিত্যনৈতিক অভ্যাস। আর তার শিয়রে বসে তার স্ত্রী মনোরমা বণিক রবীন্দ্রসঙ্গীত শোনেন। এতক্ষণ যাবৎ সেই সুর শুনতে শুনতে বেলি তার ভবিষ্যতের একান্ত পুরুষকে নিয়ে লিখছিল। বেলি পত্র লেখন গুছিয়ে দক্ষিণার জানালার উদয়শয়নে চেয়েছিল। আকস্মিক তার মায়ের ডাকে চমকে ওঠে। নীরবী বণিক বললেন, এতক্ষণ ধরে তোকে ডাকছি, মন কই থাকে? তাড়াতাড়ি উপরে যা, তোর দাদু ঠাকুমাকে ডেকে নিয়ে আয় প্রাতরাশের জন্য। মায়ের কথাই বেলি দোতলায় গিয়ে দাদু ঠাকুমাকে ডেকে নিয়ে এলো। এই বাড়ির নিয়ম ভোর 6টা থেকে 7টার মধ্যে সবাইকে প্রাতরাশ সম্পূর্ণ করতে হবে। নিয়মটা মিহিরকান্ত বণিক শুরু করলেও বয়স হওয়ার সাথে সাথে এখন তিনি তার সব নিয়ম ভুলতে বসেছেন। তাই অশোক বণিকই বাবার করা সব নিয়ম যেন নিজের হাতে ধরেছেন। প্রাতরাশ সম্পূর্ণ হওয়ার পর বেলির বাবা আর দাদা ব্যবসার কাজে বাইরে চলে যান। আর এইটাই সুযোগ বেলিকে আর ঘরে পাইকে। সে এক ছুটে ঘর ছেড়ে বের হয়ে গেল। এইবার পুরো গ্রাম টই টই করে ঘুরবে সে। মাকুন্দা গ্রামের সুন্দর অরণ্য রয়েছে,
যার নাম মধুহাওয়া। অরণ্যের একপাশে একটি সুন্দর নদী বয়ে চলেছে, যার কলকল স্রোত ধারা জনমানবের মনে শান্তি বর্ষণ করছে। নদীর ধারে কতগুলো নৌকা বাঁধা, প্রতিবারের সূর্য রশ্মি এসে শান্ত টলমল নদীর জলে লুকোচুরি খেলায় ব্যস্ত। বাঁধা নৌকাগুলোই গায়েও যেন সূর্য রশ্মি উঁকি দিচ্ছে। বেলি এখন নদীর পাড়ে বসে আছে, তার সই বিনির অপেক্ষায়। বিনি এলে দুজনে মিলে নদীর অন্য পাড়ে অরণ্যের ধারের কাছ থেকে ফল পেড়ে নিয়ে আসবে। তার অপেক্ষায় থাকতে থাকতে বেলি এক ধানে শান্ত টলমলে জলের গভীরতায় যেন হারিয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ যেন কারো ধাক্কায় বেলির চেতনা ফিরে আসে। বেলি তাকিয়ে দেখে বিনি এসেছে। বিনি ওকে বলল, কি রে, তোকে কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাসনি? কই হারালি? কি কই হারালাম? আর তুই এত জোরে ধাক্কা মেরেছিস, আর একটু হলে সোজা নদীতে পড়তাম। আরে এত কথা না বলে চল, এখন নদীও পাড়ে চাই, ফুল আর ফল সংগ্রহ করব। এই বলে দুজনেই একটি ছোট্ট নৌকায় উঠল। মতিন মাঝিকে বেলি বলল, কাকু একটু ওই পারে নিয়ে চলো তো। ঋতুর বদলের কারণে প্রাকৃতির যেন নতুন রূপ সেজেছে। দুই সই প্রকৃতির রূপ অবলোকন করে আর গল্প করতে করতে নদীর ওই পারে গিয়ে নামলো। নদীর এই পারে সারি সারি হিজল গাছ, যেইগুলোতে আপাতত কোনো ফুল নেই। বিনির কণ্ঠে এই জন্য আফসোসের সুর, কিন্তু বেলি এতে কোনো হেলদোল নেই, কারণ হিজল ফুল তার পছন্দ নয়, তার পছন্দ বেলি ফুল। নিজের নামও বেলি, আবার পছন্দের ফুলও বেলি। এবার একটু হেঁটে সামনে গিয়ে দেখলো পেয়ারা গাছে কত পেয়ারা ঝুলছে। কোনো রকম একটা লটকে নিয়ে পেয়ারা পেরে নিল। দুজনে ভাগ করে চার চার শাড়ির আঁচলে পেয়ারা বেঁধে ফেরার পথ ধরছিল। তখনই বেলির নজরে পড়ল ছোট্ট একটি বেলি ফুলের গাছ, যেটি পেয়ারা গাছের পেছনে অবস্থিত। ওখান থেকে দুটো ফুল ছেড়ে একটি নিজের চুলে গুঁজলো আর অন্যটি বিনির চুলে গেঁথে দিয়ে দুজনে আবার নৌকায় উঠল। মধু হাওয়ার সীমানা পেরিয়ে দুই সই মিলে গ্রামের মাটির রাস্তায় এদিক ওদিক হাঁটছিল। হঠাৎ বেলির নজর পড়ল একটু দূরে গরুর গাড়িতে, কারণ গাড়ির মধ্যে তার বাবাকে আসতে দেখা যাচ্ছে। বেলির চোখ যেন ভয়ে বেরিয়ে আসবে এমন বড় আকার ধারণ করলো। কোনো রকম বিনিকে বিদায় জানিয়ে ছুটলো বাড়ির দিকে। একেবারে এক দৌড়ে ঘরে পৌঁছে থামলো। দৌড়ে আসার কারণে আঁচল থেকে পেয়ারাগুলো মেঝেতে ছড়িয়ে পড়লো। সামনে বেলির দাদা নির্দয় 3 বছরের মেয়ে নিয়ে হাঁ করে তার পিসিমণির দিকে তাকিয়ে আছে। তার ছোট মাথায় কিছুই ঢুকছে না, তাই জোরে তার মাকে ডেকে আধো আধো বলিতে বলল, মা তাড়াতাড়ি আতো, পিটিকে ভূতে ধরেতে। বেলি যেন আরো হতভম্ব হয়ে গেল, কিন্তু নেহের ডাকে তার মা এলো না, বরং বেলির মা হেসেল থেকে বের হয়ে দেখতে এলো তার নাতনি কি বলছে। এসে দেখে বেলি আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে, মেঝেতে পেয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে। নীরবী বণিক রাগী চোখে মেয়ের দিকে তাকিয়ে আছেন। বললেন, বারবার বারণ করেছি এসব ধিঙ্গিপনা না করতে, তোর জন্য আমাকে ওনার কাছে কথা শুনতে হয়। আমি নাকি মেয়েকে শাসন করতে পারি না। এত বড় হয়েছি, ধিঙ্গিপনা কবে বাদ দিবি? উনি আসুক, আমি নিজেই আজ তোর কথা বলবো। এই বলে বেলির মা আবার হেসেলে চলে গেলেন। বেলি ছোট্ট নিহির গাল টেনে দিয়ে নিজের পেয়ারা কুড়িয়ে নিয়ে ঘরে চলে গেল। আর এইদিকে ছোট্ট নিহি এখনো বুঝলো না তার পিসিমণির কি হয়েছে, আর ঠাকুরমা বকুলি বা কেন। বেলি বাবার ভয়ে নিজের ঘরে চুপটি মেরে বসে আছে। একটু পরে বাবার কণ্ঠ শুনতে পেল। বেলি কি বাড়ি ছেড়ে বের হয়েছিল? নীরবী মনে হলো ওকে যেন তিলুদের বাড়ির পাশের রাস্তায় দেখলাম। না, বেলি তো বাড়িতে ছিল। বেলির মা যতই বলুক ওর বাবাকে সত্যটা বলে দিবেন, তাও মেয়েকে আড়াল করার জন্য মিথ্যে বললেন। মায়ের কণ্ঠ শুনে বেলির মুখে হাসি ফুটলো। একটু পরে পেয়ারাগুলো নিয়ে অপরূপার ঘরে গেল। বৌদিদি দেখো, তোমার জন্য পেয়ারা নিয়ে এসেছি, এসো এগুলো নুন মরিচ দিয়ে মেখে খাবো। আহা, ভেবেই জিভে জল আসছে। তুমি বসো নন্দিনী, আমি হেসেল থেকে মাখিয়ে নিয়ে আসছি। অপরূপা এই কথা বলে চলে যাচ্ছিল, তখন হুট করেই নেহে দৌড়ে এসে বায়না ধরলো পেয়ারা মাখা খাবে। বসন্তের বৈরী হাওয়া, দিনগুলো যেন খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। বেলির মন খারাপের রেস যেন আজ অনেকটা উঁকি ঝুঁকি দিচ্ছে। অবশ্য মন খারাপ না হয়ে আর উপায় কি, যেখানে বেলি প্রতিদিন একবার হলেও গ্রামের আনাচে কানাচে মধু হাওয়া অরণ্যে নদীর ধারে ঘুরে বেড়ায়, সেই বেলি আজ 15 দিবস ধরে ঘর থেকে বের হতেই পারেনি। তাছাড়া তার প্রাণের সই বিনির সাথেও দেখা হলো না।
গতবার বাবার কাছে ধরা পড়ে যাবার ভয়, আবার বেলির বাবার শরীরটাও বেশ কয়েকটা দিন ধরে একটু খারাপ থাকায় বাড়িতে সময় বেশি কাটাচ্ছেন, যার ফলে বেলির এখন এই দশা। তাই আজ আবার বেলির মনে পড়ল তার ভাগ্য পুরুষের কথা। তৎক্ষণাৎ একটা কাগজ আর কলম নিয়ে বসে পড়ল। 16ই ফাল্গুন। প্রিয় পুরুষ, আপনাকে নিয়ে লেখার কথা ভাবলে মনে হয় কত শত শব্দ বলি আমার কল্পনার ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়। মনে হয় যেন পাতার পর পাতা শুধু আপনাকে নিয়ে লিখলেই ফুরিয়ে যাবে। কিন্তু এই যে এখন লিখতে শুরু করলাম, মনে হচ্ছে কোনো শব্দই আমার কাছে ধরা দিচ্ছে না। আমার মন মস্তিষ্ক সব যেন ফাঁকা হয়ে যায়। আমার একটা ভীষণ ইচ্ছে আছে, শুনবেন? এই বসন্তে যেন আপনার সাথে প্রথম সাক্ষাৎটা হয়ে যায়। বসন্ত প্রিয় কন্যার কল্পপুরুষ যদি বসন্তেই কন্যার নিকট ধরা দেয়, তাহলে ব্যাপারটা কি দারুণ সুন্দরই না হবে বলুন? ভাগ্যপুরুষের সাথে বেলির সাক্ষাতের ঘন্টা অতি শীঘ্রই আসুক। ইতি, আপনার বেলি। বেলি দ্বিতীয় পত্রটা সুন্দর করে ভাঁজ করে কাঠের বক্সে তুলে রাখলো। তবে এইবার নিজের ঘন কেশে গেঁথে রাখা একটা বেলি ফুল ছিঁড়ে তার পত্রের ভাঁজে রেখে দিল। বসার ঘরে মিহির কান্ত বণিক অশোক বণিক বসে ব্যবসার বিভিন্ন কথাবার্তা বলাই ব্যস্ত। নির্দয় প্রাতরাশ সেরে অনেক আগেই বেরিয়ে গেল। মনোরমা বণিক একটা চেয়ারে বসে পান সাজাতে ব্যস্ত। নীরব আর অপরূপা হেসেলে, বেলি, এদিকে আয় তো। মনোরমা বণিক পান সাজতে সাজতে নাতনিকে ডাক দিলেন। এই সময়টাতে বেলি সবসময় মনোরমার পাশে বসে তার পান সাজিয়ে দেয়। আজ আসছে না দেখে নিজেই ডাক দিলেন। একটু পরে বেলি বসার ঘরে এলো, মনোরমার পাশে বসে পান সাজাতে লাগলো। তোর মন খারাপ নাকি দিদি ভাই? মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। প্রতিদিন তো আমি আসার আগে বসার ঘরে হারজিত থাকিস, আজ কি হলো? মনোরমা বণিকের কথাই বেলির বাবাও বেলির দিকে তাকালো। দর্শনা, কি হয়েছে মা? কোনো সমস্যা হলো? বাবাকে বলতে পারো। বাড়ির সবাই বেলিকে বেলি বলে ডাকলেও একমাত্র তার বাবা দর্শনা বলে ডাকেন। না বাবা, এমনি। তোমার মন খারাপের কারণ আমার বোধহয় জানা। নিহিকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে এসো, মন ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, বেশি দূরে যাবে না, আর অল্প কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরবে। বেলি বাবার কথা শুনে অবাক হয়ে গেল, সাথে খুশিও হলো। তার বাবা তাকে বাইরে যেতে বারণ করে, আর আজ তার বাবাই তাকে বাইরে থেকে ঘুরে আসতে বলছে। এই খুশিতে বেলি দৌড়ে গিয়ে নিহিকে কোলে নিয়ে বাইরের দিকে ছুটলো। আরে আসতে যা, পরে তো মুখের নকশা পাল্টে ফেলবি, তখন আবার বিয়ে দিতে পারবো না। বেলি বোধ হয় দাদুর কথা শুনলেও না, সে এখন মুক্ত পাখি, তাকে আর পাই কি? এতদিন পর বাড়ি থেকে বের হওয়ায় বেলি প্রথমে গেল বিনির সাথে দেখা করতে। তাদের বাড়ি বিপরীত দিকে কয়েকটা বাড়ি পার হলেই বিনির বাড়ি। বিনিদের দোচালা ঘর। বিনির মা উঠানে বসে সবজি করছিল। কাকিমা, বিনি কোথায়? বিনি তো তিলুদের সাথে বের হলো, বোধহয় বড় মাঠের ওইদিকে গেল। কতদিন পর আসলি, তাও নিহিকে নিয়ে। আয়, একটু বসবি। না কাকিমা, পরে আসবো আবার, এখন বিনির কাছে যাই। বেলি এই কথা বলেই বড় মাঠের দিকে প্রস্থান করলো। বড় মাঠটি গ্রামের সামনের প্রাঙ্গণে। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা সবসময় এখানে নিজেদের মতো খেলাধুলা করে। এতদিন বিকালে বাচ্চাদের পাশাপাশি বড় ছেলেপেলেরা এই মাঠে আড্ডার পসরা সাজিয়ে বসে। বড় মাঠের দুই পাশে সারি সারি গাছ, বিভিন্ন গাছপালা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেগুলো যেন খেলায় ব্যস্ত, ছোট্ট বাচ্চাদের নিজের ছায়ায় আঁকড়ে ধরেছে। বেলি মাঠে পৌঁছে নিহিকে নামিয়ে দিল। সেও বাচ্চাদের দলের সাথেই খেলায় মেতে উঠল, আর নিজে গিয়ে বিনি, তিলু আর টুসির সাথে গল্পে ব্যস্ত হয়ে পড়ল। সায়ান্নের শুরু, অম্বরে নীলাভ আর লালচে আভা ছড়িয়ে সূর্য বিদায় নিতেই ব্যস্ত। বণিক বাড়ি থেকে শঙ্খধ্বনি ভেসে আসছে। নীরবী আর অপরূপা পুজোর ঘরে। বেলি সেই মধ্যাহ্ন থেকে ঠাকুরদাদার ঘরে গিয়ে উপন্যাসে মুখ গুঁজে পড়েছিল। মিহিরকান্ত বণিকের উপন্যাস পড়ার বাতি গেছে। দোতলায় ওনার ঘরে একটা ছোট্টখাটো লাইব্রেরি আছে, যেটাতে বিভিন্ন লেখকের বই। বেলিও তাই যে কোনো সময় নিজের মনোমতো বইয়ের দুনিয়ায় হারিয়ে যায়। আজ সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী পড়ছিল। বইটা পড়ে শেষ করে দারুণ অনুভূতি আর উচ্ছ্বাস নিয়ে নিজের ঘরে গেল। বেলি ঘরের জানালাটা বাড়ির পেছন দিক থেকে পড়ে।
বাইরে থেকে দেখলে বোঝা যায় কি সুন্দর বাগান বিলাস। ফুল পুরো জানালাটাকে ঘিরে রেখেছে। জানালার সামনেই একটা চারপায়া টেবিলে রাখা। টেবিলের ওপর কিছু উপন্যাসের বই আর বেলির প্রিয় কাঠের বাক্স। বেলি ঘরে ঢুকে জানালার দিকে গেল, জানালা বন্ধ করবে বলে। হুট করে তার নজরে পড়ল কাঠের বাক্সের উপর ছোট্ট একটা কাগজ রাখা। কাগজটি খুলতে ভেতর থেকে একটা শুকনো ফুলের পাপড়ি টুপ করে পড়ে গেল। বেলি দেখলো এটা হিজল ফুলের পাপড়ি। অতঃপর কাগজের লেখাটি পড়ল, মধুয়া অরণ্যে আমার মন চলেছে আপ্রাণে, তোমার সাথে নিয়ে যেতে চাই সেই অরণ্যের হিজল পাড়ে। বেলি নিস্তব্ধ, তার মাথায় কিছুই আসছে না। এমন ছোট্ট চিরকুট তাকে কে দেবে? আর হিজল ফুলই বা এলো কিভাবে? এখন তো গ্রামে কোথাও হিজল ফুল নেই। চিরকুটের ভাবনায় বেলি এতটাই মগ্ন ছিল যে বৃষ্টির শব্দ উপলব্ধি করতে পারে না। বৃষ্টির জল যখন জানালা গলিয়ে বেলির গায়ে এসে আছড়ে পড়ল, তখনই তার হুঁশ ফিরল। তাড়াতাড়ি জানালার পাল্লা আটকিয়ে চিরকুটটা বক্সে রেখে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। উঠানোর মাঝখানে দাঁড়িয়ে আকাশপানে চেয়ে বেলি বৃষ্টি উপভোগে মত্ত। ঠিক তখনই বেলির বৃষ্টির ছোঁয়া অনুভূতিকে আরো গাঢ় করতে বাড়ির উঠানে এক কোণে কৃষ্ণচূড়ার গাছ থেকে কোকিলের কুহু কুহু ডাক এসে এলো। বেলি তখন কৃষ্ণচূড়া গাছের দিকে চেয়ে আপন মনে হেসে দিল। তার হাসিতে বাড়ির উঠান প্রাঙ্গণ যেন মুখরিত হয়ে উঠল। বৃষ্টির জলে বেলির বাঁকা এলোমেলো চুল বেয়ে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ছে। চোখের কাজল ধুয়ে লেপটে আছে। পরনে কলাপাতা রঙের শাড়ি ভিজে জুবুথুবু। আচমকা বেলি যখন ঘুরে সদর দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করল, তখনই দেখলো একজন অনাকাঙ্ক্ষিত পুরুষকে। অন্ধকার থাকা দারুণ যার অববয় শুধু বেলির চোখেই ধরা দিল। যাকে দেখতে মোটেও মনে হলো না সেই মাকুন্দা গ্রাম বা তার আশেপাশে গ্রামের কোনো মানুষ। মনে হলো দূর শহর তলি কিংবা ভিনদেশ থেকে তার আগমন। সদর দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটা অপরিচিত কেউ। এই কথা মস্তিষ্কের স্মরণ হতে বেলি অন্দরে ছুটল। বেলির শাড়ির আঁচল মেঝেতে লুটোপুটি খাচ্ছে। ভেজা শাড়ির জলে মেঝেও ভিজে যাচ্ছে। এক দৌড়ে নিজের ঘরে গিয়ে দৌড় দিল। এদিকে বেলির মা নীরবী বণিক মেয়ের কাণ্ড দেখে হতবাক। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। এই রাতের বেলা নাচতে নাচতে বৃষ্টিতে ভিজে এসেছে। বলি শরীরে যে অসুখ বাঁধবে, তখন সেবা যত্ন কে করবে শুনি? এইদিকে মেয়েও বেলির ছুটে যাওয়া দেখলো। সে বেলিকে ভিজে অবস্থায় দেখে খুব আনন্দিত, খিলখিল করে শুধু হাসছে। নীরবী বণিক একবার নাতনির দিকে চেয়ে হেসেলের পথ ধরলেন। এখন আবার রাতের রান্না বসাতে হবে। অবশ্য রান্না অপরূপাই করবে। নীরবী বণিক শুধু বৌমাকে হাতে হাতে এটা ওটা এগিয়ে দেবেন। অপরূপাই এই বাড়িতে আসার পর থাকতে কখনো হেসেলে একা একা রান্না করেনি। তিনি মেয়ে আর বউ দুজনকে সমান চোখে দেখেন। নীরবী বণিকের কথা হলো, একটি মেয়ে বাপের বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য শ্বশুর বাড়িতে বউ হয়ে আসে। শুধু কি সকাল থেকে রাত অব্দি কাজ করার জন্য? একসময় সেও তো তার বাবার মায়ের কলিজার টুকরো ছিল। কত আদর আহ্লাদে বড় হলো। তাই সব শাশুড়ির রুচি তার বৌমাকে নিজের মেয়ের চোখে দেখা। এই জন্য নীরবী বণিক কখনো বেলি আর অপরূপার মধ্যে পার্থক্য করে না। বেলি ভিজে শাড়ি ছেড়ে একটা গোলাপি রঙা শাড়ি গিয়ে জড়িয়ে নিল। এরপর চুপি চুপি ঘরের দরজায় একটু ফাঁক করে উঁকি দিয়ে দেখলো বসার ঘরে মা এখনো আছে কিনা। বসার ঘরে নীরবী বণিক নেই, আছে শুধু মিহি। সে তো পা ছড়িয়ে মেঝেতে শুয়ে আছে। কি রে, এমন করে শুয়ে আছিস কেন? ঘরে কি তোর শোবার কোনো জায়গা নেই? মাকে বলেছি একটু মিঠাই নিতে, মা দেয়নি। বলেতে মিঠাই খেয়ে খেয়ে আমি নাকি তোতলা হয়ে গেছি। চল, আমি তোকে মিঠাই দেব। বেলি এই কথা বলে মিহিকে কোলে তুলে নিল। তখন দেখলো নির্দয় ঘরে ঢুকছে। বেলি তৎক্ষণাৎ কিছু একটা চিন্তা করে যাকে জিজ্ঞেস করলো, দাদা, সদর দরজায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছো? না তো। কেন, কেউ এসেছিল? না, আমি বৃষ্টি দেখতে বাইরে গিয়েছিলাম, তখন মনে হলো কেউ দাঁড়িয়ে ছিল। মনে হয় অন্ধকারে ভুল দেখেছি। বৃষ্টি দেখতে গিয়েছিস নাকি বৃষ্টিতে ভিজতে গিয়েছিস? বেলি আর কোনো উত্তর না দিয়ে মিহিকে নিয়ে হেসেলের দিকে দৌড় দিল। পেছন থেকে নির্দয় বোনের ভয় পাওয়া দেখে আপন মনেই হাসলো। মাঝ রাতে ধরনের বুকে আর এক পশলা ঝুম বৃষ্টি নামলো। সন্ধ্যায় বৃষ্টিতে ভেজার দারুণ বেলির ভীষণ জ্বর এলো। বৃষ্টির গতির সাথে পাল্লা দিয়ে বেলির জ্বর যেন এই মাঝরাতেই বাড়ছে। একটা কাঁথা দিয়ে বেলির অচেতন অবস্থায় শুয়ে আছে।
নীরবে বণিক একটি হারিকেন জ্বালিয়ে মেয়ের শিয়রে বসে জলপট্টি দিচ্ছেন। জলের ঘরে বেরিয়ে দুই চোখের পাতা কাঁপছে, ঠোঁট মুড়ছে, বিড়বিড় করে কিছু বলছে, কিন্তু নীরবে কিছুই বুঝতে পারছে না। এত রাতে কবিরাজ বাবা যাবে না, তাই তিনি আর বাড়ির কাউকে ডাকেননি। ভোর রাতের দিকে জ্বর একটু ছাড়লো। নীরবী বণিক তখন মেয়ের পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছেন। টানা 7 দিনের জ্বরের ধকল শেষে বেলি অবশেষে সুস্থ হয়ে উঠল। গ্রামের শিবু কবিরাজের পথ্য আর নীরবী বণিকের সেবা যত্নে বেলি আরোগ্য লাভ করলো। সেদিন প্রাতরাশ শেষে সবাই বসার ঘরে বিভিন্ন কথাবার্তা বলছিল। শুনলাম মোহনা গ্রামের দাসবাড়ির ছেলে নাকি বিলদে থেকে পড়াশোনা করে এসেছে। এখন গ্রামের স্কুলে পড়াবে শুনলাম। যতই হোক বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, অবশ্য ভালো হবে। একজন ভালো মাস্টার মশাই সবাই পাবে। ছেলেটার নাম কি জান? অবৃন্দ। তুমি ওর কথা ভুলে গেলে বাবা? ছোট্টবেলায় আমাদের গ্রামে কত আসতো, আমাদের বাড়িতেও তো এসেছিল। হ্যাঁ, তারপর তো বেশ কয়েক বছর চলে গেল। দাসদের ছেলে বিলেত থেকে পড়াশোনা করে এসেছে। ভাবো কি কাণ্ড। অবশ্যই শুনলাম বিজুর কেমন দূরদর্শ সম্পর্কের ভাইয়ের নাকি অবনীন্দ্রকে নিয়ে গেল, না হলে ওদের আর কি বিলেত যাওয়া। বেলি এতক্ষণ নিজের ঘরে বসে বাবা দাদার কথা শুনছিল। ও অবাক হলো, নিজের মনের আওড়ালো বাবা বিলেত ফেরত মাস্টার মশাই আমাদের স্কুল পড়াবেন। বেলি আবারও অনেক দিন পর থেকে বাড়ি বের হলো। অবশ্য এর আগে বিনির সাথে একবার দেখা হয়েছিল। ওর অসুখের কথা শুনে বিনি তাকে দেখতে এসেছিল। বিনিদের বাড়ি থেকে ওকে সঙ্গে নিয়ে দুজনে গেল মধুহাবা অরণ্যের নদীর ধারে। নদীর ধারে বিশাল একটা পুরনো বটগাছ আছে। দুজনে বটগাছের ছায়ায় বসলো। এই নদী পার হয়ে ভিসুবা গ্রামে যাওয়া যায়। সে গ্রাম অনেক বড়। সেখানে প্রতি সপ্তাহে একদিন হাট বসে। আশেপাশে সব গ্রামের মানুষরা নিজেদের জিনিসপত্র নিয়ে হাটে বিক্রি করতে যায়। বেলির বাবা ভাই বিভিন্ন মশলা নিয়ে ভিসুবা গ্রামে গেল। তাই তো বেলি কোন রকম মধ্যাহ্ন ভোজ সেরে বের হয়ে গেল। নৌকা মাঝিদের আজ বিশ্রাম নেই। সপ্তাহে এই দিনটাই তাদের জন্য একটু বেশি উপার্জন করার দিন। আজ আর একটা নৌকাও ঘাটে বাঁধা নেই। বট গাছের ছায়ায় বসেন বেলির মনে হলো আজকের অম্বর যেন একটু বেশি সুন্দর লাগছে। কেমন গাঢ় নীলচে আভা, নীলের মাঝে আবার সাদা সাদা পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে। দেখ দেখ, আজকের আকাশ কত সুন্দর। তুই শুধু আকাশ দেখছিস, চারপাশে তাকিয়েও একটু দেখ, কি সুন্দর গাছপালা থেকে বিভিন্ন পাখির গুঞ্জন শোনা যাচ্ছে। কত কত অতিথি পাখি এক গাছ ছেড়ে অন্য গাছের ডালে উড়ে বেড়াচ্ছে। ইস, যদি পাখি হতাম পুরো প্রকৃতির রাজ্যে উড়ে বেড়াতাম। এই বিনি, বেলি ফুলের সুগন্ধ লাগছে, তুই পাচ্ছিস? তোর নাম বেলি, তাই তুই সারাক্ষণ বেলির সুবাস পাস, আমি পাচ্ছি না। বিনির কথাই বেলি হেসে উঠল। তারপর তার হাসি দেখে বিনিও নিজেও হাসি আটকাতে পারলো না। এই স্বল্প কথায় দুই সই প্রাণ খোলা হাসি হাসছে। একটা কথা শুনেছিস? পাশের গ্রামে কে নাকি বিলেত থেকে এসেছে। উনি নাকি আবার আমাদের গ্রামের প্রজনন স্কুলে পড়াবেন। হ্যাঁ রে, শুনছি। আমার আফসোস হচ্ছে জানিস, আমাদের পড়াকালীন এমন ভালো মাস্টার মশাই ছিল না। বিলেত থেকে পড়ে আসা মাস্টার মশাই কেমন হয় তা জানতে ইচ্ছে করে। তাহলে আবার স্কুলে ভর্তি হয়ে যা। ধুর, মজা করবি না তো। বেলিদের গ্রামে এই একটা স্কুল আছে, তাও ম্যাট্রিক ক্লাস পর্যন্ত। আশেপাশে সব গ্রামের ছেলেমেয়েরা এই স্কুলেই পড়ে। বেলি বিনি দুজনেই ম্যাট্রিক পাস। তারপর আর লেখাপড়া হয়নি। অবশ্য হবে আর কিভাবে, এর বেশি পড়তে হলে তো দূর শহরতলিতে পড়তে হবে, তাও আবার বোর্ডিং এ থেকে। বিনিদের তেমন সামর্থ্য নেই, তার উপর আবার মেয়ে মানুষ, অত দূরে গিয়ে পড়া কল্পনা করা উচিত নয়। একই কারণে বেলির পরিবারও সামর্থ্য থাকার পরেও বেলির পড়াশোনা ম্যাট্রিক ক্লাস পর্যন্ত। গল্প করতে করতে কখন যে সূর্য বিদায় নেবার পথ ধরলো, দুজনে একজনও টের পেল না। কথার মাঝে বিনি আচমকা বলে উঠল, বেলি, আধার নামছে, চল বাড়ি ফিরতে হবে। বিনির কথায় বেলির হুঁশ ফিরল। তারপর দুজনে যে যার গন্তব্যে প্রস্থান করলো। বেলি অন্যরে ঢুকে দেখলো মিহি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এখন কোথায় ছিলে পিতি? তোকে কেন বলবো রে, আসছে আমার গিন্নি। বেলি এই কথা বলে নিজের ঘরে যেতে লাগলো। বেলি আবার তার ঠাকুমার মনোরমা বলে ডেকে উঠলেন, এই এখনই বাড়ি আসার সময় হলো? ধর্মকর্ম, ঠাকুর পুজো কিছুই তো স্বভাবে নেই, শুধু টই টই করে ঘোরা। বেশি বকো না তো বুড়ি, আমি গেলাম।
বেলি মুখ ভেঙচি দিয়ে বেনি দুলিয়ে ঘরে ঢুকলো। পেছন থেকে মনোরমা বণিক বলে চলেছেন, এত বড় হলো তাও বড়দের সম্মান দিতে জানে না, আমাকে বলে বুড়ি। আমি বুড়ি? কোন দিক দিয়ে আমাকে বুড়ি মনে হয় তোর? আপাতত মনোরমা বণিকের কথা শোনার জন্য কেউ বসার ঘরে নেই। যদিও নিহি আছে, কিন্তু সে তো নিজের খেলনা নিয়ে খেলাই ব্যস্ত। বেলি কলপাত থেকে হাত মুখ ধুয়ে এলো, তারপর নিজের ঘরে এসে আশির সামনে বসে ঘন কেশে তেল লাগাচ্ছিল। ঠিক তখন আকস্মিক ভাবে তার স্মরণ হলো সেদিনে সেই চিরকুটের কথা। এতক্ষণ তার কাঠের বক্সটার দিকে নজর পড়ে নাই, কিন্তু এখন তাকিয়ে দেখলো ঠিক সেদিনের মতোই বক্সটার উপরে ছোট্ট আরেকটা চিরকুট রাখা। অতবার বেলি দ্বিতীয়বার আশ্চর্য হলো। বেলি চিরকুটটা ভাঁজ খুললো। আবার একটি হিজল ফুলের শুকনো পাপড়ি তার চোখে ধরা দিল। বেলি আনমনে চিরকুটটি পড়া শুরু করলো। এক শান্ত সন্ধ্যায় বিষাদগ্রস্ত অম্বর থেকে যখন জলের ধারা প্রবাহিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দ্বিতীয়বার আমার চক্ষু জোড়া সাক্ষী হলো সুখ সুখ আবেশে অরণ্যের বৃষ্টি বিলাসের স্নিগ্ধ আদলে। বেলি হতভম্ব। পরপর দুটি চিরকুট এইভাবে তার ঘরে কে রাখবে? হুট করে বেলি জানালার পাল্লা খুলে দিল। সঙ্গে সঙ্গে এক খণ্ড চাঁদ উঁকি দিল। অসংখ্য তার কারাঝি বেলির চোখে ধরা দিল। জ্যোৎস্না রাতে দারুণ অন্ধকারের মধ্যে বাইরের পরিবেশটা বোঝা যাচ্ছে। বেলি জানালা দিয়ে নিচে তাকালো। তার ঘরটা দোতলায় নয়, নিচে। এই কারণেই যে কেউ চাইলেই জানালা দিয়ে ঘরে চিরকুটটা রেখে যেতে পারে। কিন্তু কে পরপর দুইবার এইভাবে চিরকুট রেখে গেল? আকস্মিক ভাবে বেলির মনে হলো সেই সন্ধ্যার কথা, যখন ঝুম বৃষ্টিতে উঠানে দাঁড়িয়ে ভিজছিল। যে এই চিরকুটটা লিখলো সে নিশ্চয়ই তাকে সেদিন দেখেছিল। তার মানে ওই পুরুষ অপবালটা। বেলি আবার কাঠের বাক্স খুলে প্রথম চিরকুটটা বের করলো। মিলিয়ে দেখলো দুটোর একজনের লেখা। সে আর কিছু ভাবতে পারলো না। সব কেমন যেন এলোমেলো লাগছে। মাথা ধরে বিছানায় শুয়ে পড়লো। মোহনা গ্রামের দাসবাড়ির উঠানে দেবদারু গাছের ছায়াতলে বসে এক মনে চাঁদ দেখছিল অবনীন্দ্র। সে ছোটবেলা থেকেই এই দেবদারু ছায়ার বসে জ্যোৎস্না রাতের সৌন্দর্য আস্বাদন করার মধ্যে এক স্বর্গীয় সুখ খুঁজে পায়। বিলেত যাওয়ার পর থেকে এই মুহূর্তে কতজন যে কাতরাই কাটিয়েছিল সে শুধু অবনীন্দ্রই জানে। তাই তো বাড়ি ফেরার পর থেকে প্রতি রাতে অল্প কিছুক্ষণ সময় সেই দেবদারু গাছের ছায়ায় বসে কাটায়। একটু দূরে উঠানোর এক কোণে ছোট্ট রসোই ঘর। অবনীন্দ্রের মা তাপসী দাস রান্না চড়িয়েছে। বিজু দাস সারাদিন ক্ষেত খামারে অক্লান্ত পরিশ্রম করে এখন একটু বিশ্রাম নিচ্ছিলেন। আস্তে আস্তে উঠে বাইরে এলেন। আপনি উঠলেন কেন বাবা? আর একটু বিশ্রাম নিতে পারতেন। কতদিন পর আমার একমাত্র ছেলে বাড়ি ফিরলো। আমি একটু ছেলের সাথে কোথায় গল্প সল্প করব, তা না, তুই বলিস শুধু বিশ্রাম নিতে। সারাদিন কাজ করলে তো বিশ্রামের দরকার হয় বাবা। আর আপনাকে কত করে বলি, ক্ষেত খামারের কাজ ছেড়ে দিন, এখন সংসার সামলানোর জন্য আমি যথেষ্ট। আপনি তাও শুনেন না। তা উনি তোর কথা শুনবেই বা কেন? ওনার নাকি এসব কাজ রক্তে মিশে গিয়েছে, উনি এসব ছাড়তে পারবেন না। আমিও তোর বাবাকে বারবার করে বলেছি, বয়স তো কম হলো না, এবার শরীরটাকে একটু বিশ্রাম দেওয়ার দরকার, কিন্তু আমার কথা শুনলে তো। স্ত্রীর কথা শুনে বিজু দাস একটু আনমনা হলেন। মা ছেলের কথোপকথনে নিজের স্মৃতিচরণের ব্যস্ত। তাদের অভাবে সংসারটা ছিল দুই ছেলে মেয়ে নিয়ে কত না খেয়েও থেকেছেন। মেয়েটাকে তেমন পড়াতে পারেননি। কয়েক বছর আগেই বিয়ে দিয়েছিলেন। ছেলেটাকে কষ্ট করে পড়িয়েছেন। ম্যাট্রিক ক্লাসের পর অবনীন্দ্রকে আর পড়ানোর সামর্থ্য বিজু দাসের ছিল না। পরে তার এক দূর সম্পর্কের ভাই অবনীন্দ্রের পড়ালেখার প্রতি আগ্রহ থেকে নিজেই বিলেতে নিয়ে যান। অবনীন্দ্র সেখানে চাকরিও করছে কিছুদিন, তারপর মায়ের টানে ফিরে এসেছে। বিজু দাস যখন অবনীন্দ্রকে বাড়ি ফেরার কারণ জিজ্ঞেস করলেন, তখন সে বলেছিল মা বাবার কাছে থাকতে চাই। এমনকি এখানকার স্কুলে মাস্টারি প্রমোশন নিয়ে সে ফিরেছে। ছোটবেলা থেকে গ্রামের প্রতি তার টান ছিল বলেই তো সে এত দূরে থাকতে পারেনি। নীরব বণিক সে কখন থেকে রাতের খাবার খাওয়ার জন্য বেলিকে ডাকছেন। এইদিকে বেলির কোনো সারা শব্দই নেই। মেয়ের ঘরে গিয়ে দেখলেন সে নিদ্রায় বিভোর। কয়েকবার ধাক্কা দিয়ে তারপর উঠলেন। বেলি না খাওয়া বায়না ধরলো। তার চোখে যেন নিন্দারাজ এসে বিরাজ করেছে। কিছুতেই চোখ মেলে তাকাতে পারছে না। এইদিকে ছোট্ট নিহি তো তার ঠাকুমার পেছন পেছন বেলির রুমে এলো। পিসিমণির এই অবস্থা দেখে নিহি বলল, তুমি এত বড় হয়েও আমার আগে ঘুমিয়েছো, আর দেখো আমার চোখ এখনো ইয়া বড়। নিহি তার দুহাত দিয়ে নিজের চোখ টেনে ধরে কথা বলছিল।
তখন অপরূপা এসে মেয়েকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, তুমি বেশ পাকনা হয়ে গেছো বুঝি, চলো খেতে চলো। খাবার নিলেই পালাই পালাই করে। বেলিকে ধাক্কা দিয়ে তুলেও আর খাওয়ানো গেল না, সে আবার শুয়ে ঘুমিয়ে গেল। নীরবী বনি উপায় না পেয়ে ঘরের দৌড় টেনে প্রস্থান করলেন। তাপসী দাস খাবার পরিবেশন ব্যস্ত। বাবা ছেলে খুব আয়েশ করে খাচ্ছে। অবনীন্দ্র বাড়ি ফেরার পর থেকে তাপসী প্রতিদিন অনেকগুলো পদ রান্না করেন। ছেলেটা কতদিন মায়ের হাতের রান্না খায়নি, এই কথা মনে করে মায়ের বুকটা কেমন করে ওঠে। অবনীন্দ্র বাবাকে বলল, ভাবছি রুলিমাকে কাল গিয়ে নিয়ে আসবো। আমি এখনো আমার একমাত্র ভাগ্নেকে দেখলাম না। মেয়েটাকে কত মাস যাবত দেখি না। সে কবে জামাই বাবা নিয়ে এসেছিল, আবার সঙ্গে করে নিয়েও গেল। 2 দিন থাকতেও দিল না। তুই কালকে গিয়ে নিয়ে আসিস। তাপসী দাস বিষাদ ভরা কণ্ঠে কথাটি বলে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছলেন। স্ত্রীর কান্না দেখে বিজু দাস বললেন, খাওয়ার সময় কাদা আমার একদম পছন্দ না তাপসী। ছেলেটা খাচ্ছে তো দেখছো না, তুমিও খাওয়া শুরু করো, রাত অনেক হয়েছে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে অবনীন্দ্র নিজের ঘরে গিয়ে দৌড় দিল। জানালার কপাট খুলে দিয়ে শুয়ে পড়ল। চাঁদের আলোয় অন্ধকার ঘরের আলো ছড়াচ্ছে। নির্মল বাতায়ন ঘরে ঠান্ডা আবহাওয়া তৈরি করছে। বাড়ির পেছনে বেলি গাছ থেকে বেলি ফুলের সুঘ্রাণ এসে অবনীন্দ্রের তন্দায় ব্যাঘাত ঘটাচ্ছে। সে আবার উঠে গিয়ে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। জল জল করা চাঁদের প্রাণে চেয়ে আনমনে বলে উঠল, আমি তেমন ছিলাম না। ওইসব কিছুই তো আমার ব্যক্তিত্বের বাইরে। কেউ বুঝে কারো জীবনে এতটা প্রভাব ফেলতে পারে? অবনীন্দ্র নিজের প্রশ্নের উত্তর পায় না। সে জানে উত্তর আসবেও না। ঘরেও এক ছোট্ট কোণায় একটা টেবিল আর চেয়ার রাখা। অবনীন্দ্র চেয়ারে গিয়ে বসলো, ডায়েরির পাতা উল্টালো, সেখানে কিছু শব্দ করে লিখলো। তারপর পলকহীন সেই শব্দগুলোর থেকে তাকিয়ে রইল। সময়টা সকাল 8:34। সবার প্রাতরা সম্পূর্ণ, শুধু মিহি এখনো ঘুমে। বাকিরা সবাই অর্থাৎ মিহিরকান্ত, মনোরমা বণিক, নির্দয়, অশোক বণিক আর নীরবী বণিক সবাই বসার ঘরে উপস্থিত। বেলি অপরূপার ঘরে দুজনে নিজেদের গল্পে ব্যস্ত। গতকাল রাতে মিহিরকান্ত বণিক সবাইকে বলে দিয়েছেন যে আজই সবাই যেন বসার ঘরে উপস্থিত থাকেন। তিনি নাকি একটি জরুরি বিষয়ে কথা বলবেন। এই মুহূর্তে সবার কৌতূহলী চোখে মিহিরকান্ত বণিকের দিকে। আমি তোমাদেরকে অনেকদিন ধরে কথাটা বলবো ভাবছি, কিন্তু অশোকের শরীরটা ভালো না হওয়ায় কথাটা চেপে গিয়েছি। প্রসঙ্গটা আমার একমাত্র নাতনি বেলিকে নিয়ে। আমার মনে হলো ওর বিয়েটা এবার দেওয়া উচিত। মাসখানেক আগে আমার কাছে একটা সম্বন্ধ এলো। পাত্র সম্পর্কে যতটুকু খোঁজ খবর নেওয়া দরকার তা আমি নিয়েছি। তবে তোমাদের সিদ্ধান্ত না জেনে তো আর এগোতে পারছি না। এই মুহূর্তে নির্দয়কে দেখে মনে হচ্ছে যে ঠাকুর দাদার কথায় সন্তুষ্ট না। আমাদেরকে না জানিয়ে এত কিছু করা উচিত হয়নি দাদু, অন্তত বাবাকে জানাতে পারতেন। অশোক বণিক ছেলের কথায় সাই জানালেন, তবে তিনি বাবার সিদ্ধান্ত অযৌক্তিক মনে করছে না। পাত্রের হদিস দিন বাবা, আমি না হয় শুরু থেকে আবার সবটা তদারকি করি। আপনি কি আমার সাথে একমত? তুমি বেলির বাবা, আমার থেকেও বেলির ওপর তোমার অধিকার বেশি। তুমি নিজের মতো সব খোঁজ খবর নিতে পারো। মিহিরকান্ত বণিক কথাটা বলে নিজের ঘরের উদ্দেশ্যে প্রস্থান করলেন। সবাই নিজেদের মতামত নিয়ে ব্যস্ত। কেউ একবারও নীরবী বণিকের দিকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না। তিনি কেমন অসহায় মুখে বসে আছেন, হয়তো মেয়ের জন্য বুকটা কেমন করছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি উঠে গেলেন। এইদিকে মনোরমা বণিক ছেলের বউয়ের দিকে তাকিয়ে আছেন। এই মুহূর্তে হয়তো একমাত্র তিনি নীরবী বণিকের মনের কথা বুঝতে পারছেন, কারণ তারও তো একটা মেয়ে আছে। একসময় মেয়েটাকে বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠাবেন। অবনীন্দ্র আজ প্রথমবার স্কুলে পড়াতে যাবে। তাপসী দাস সে ভোরবেলা উঠে থেকেই রান্না চড়ালেন। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে মা বাবাকে প্রণাম সেরে অবনীন্দ্র স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। মোহনা গ্রাম থেকে মাকুন্দা গ্রামের দূরত্ব খুব বেশি নয়, পায়ে হেঁটে গেলে আধ ঘন্টার পথ। তাই অবনীন্দ্র পায়ে হেঁটেই চলল। পাথির মধ্যে যত মানুষের সাথে দেখা হলো সবাই তার খবরাখবর জানতে ইচ্ছুক। অবনীন্দ্র বিনয়ের সহিত সবার সাথে কথা বলতে বলতে স্কুলে পৌঁছালো। স্কুল ছুটি হয় বিকেল 3টায়। অবনীন্দ্র ক্লাস শেষে আর বাড়ি ফিরল না।
একেবারে বোনকে নিয়ে আসার জন্য রওনা দিল। অরুণিমার শ্বশুর বাড়ি ভিসুরা গ্রামে, দূরত্ব অনেক বেশি, নদী পার হয়ে তারপর যেতে হবে। অরবিন্দ মধুহা অরণ্যের পাশ দিয়ে হাঁটা শুরু করলো। তার মনে হলো এই শ্রান্ত বিকেলে অরণ্যের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেল। অরণ্যের সৌন্দর্য অবলোকন করতে করতে সে নদীর ধারে পৌঁছালো। অতঃপর একটি নৌকায় উঠে বসলেন। নৌকার মাঝেই তার যাত্রা শুরু করলো। নদীর জলের কলকল স্রোতবনী অরবিন্দের কানে যেন মধুস্বরে বাজতে লাগলো। সে এই নদীর যাত্রা দারুণ ভাবে উপভোগ করতে করতেই চলল। ভিসুবা গ্রামে পৌঁছাতেই রাত হয়ে যাবে, আজ আর বাড়ি ফেরা হবে না। অবনীন্দ সিদ্ধান্ত নিল আগামীকাল ভোরবেলায় বোন আর ভাগ্নেকে নিয়ে মোহনার উদ্দেশ্যে রওনা দেবে। অবনীন্দ যখন নৌকায় উঠলো তখন পেছন নদীর ধারে এসে উপস্থিত হলো বেলি আর বিনি। নৌকায় বসার লোকটা মনে হয় নতুন মাস্টার মশাই, তাই না রে? হ্যাঁ, দেখেছিস মাস্টার মশাইয়ের পোশাক পরিধান সব ভিনদেশীদের মতো। আমি এই পর্যন্ত ওনাকে দুবার দেখলাম, একবারও ধুতি ফতুয়া পরা দেখি নাই, এরকম শার্ট প্যান্ট পরা অবস্থায় দেখলাম। যাই বলিস, দূর থেকে ওনাকে দেখতে কিন্তু সুন্দরই লাগে, জানি না কাছে থেকে কেমন। কি বলছিস কি বেলি? মাস্টার মশাইরা পিতার সমান, বুঝে শুনে কথা বলবি তো। তুই সবসময় উল্টাপাল্টা বুঝিস কেন? আমি তো এমনি ওনার পোশাক পরিচ্ছদ দেখে বললাম। ও তাই বল, আমি আরো কি না কি। বিনির কথা শেষ হওয়ার আগেই বেলি ওর মাথায় একটা গাঁটটা মারল। অনেক হয়েছে আজ ঘোরাঘুরি, চল এবার ফিরবো। এই কথা বলে বেলি হাঁটা ধরলো। বেলি বেলির মতে গতি কিছুই বুঝলো না, তবে সেও বেলিকে অনুসরণ করলো। বেলি বাড়ি ফিরে এসে সন্দেশের কৌটা নিয়ে খেতে বসলো। কোথা থেকে মিহি এক ছুটে নিয়ে এসে ছোট্ট হাতের কৌটোর মধ্যে চালান করে দিল। আরে কৌটা ছাড়, আমি তোকে দিচ্ছি। বেলির কথাই মিহি শুনলই না, উল্টে একটা সন্দেশ মুখে পুরে আবার কৌটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিল। বেলি বেশ কয়েকটি সন্দেশ নিয়ে কৌটা নিয়ে মিহির হাতে দিয়েছে, নিজের ঘরে চলে গেল। এদিকে মিহি বুঝলো তার পিসি তাকে ঠকিয়ে বেশি সন্দেশ নিয়ে চলে গেল। বুঝেই কান্নাকাটি শুরু করে দিল। নীরবে বণিক নাতনির কন্যা শুনে এলেন। এবার বেলিকে বকা শুরু করলেন। এত বড় মেয়ে হয়েও ছোট্ট ভাতিজির সাথে খাবার নিয়ে কারাকারি করিস, তোর লজ্জা করে না বেলি? খাবারই তো নিয়ে খেলাম, এতে লজ্জার কি আছে মা? বেলির কথাই নীরব বণিক আর কিছু বললেন না। এই মেয়েকে বোঝানো তার কর্ম নয়। অতঃপর নাতনিকে কোলে নিয়ে কান্না থামাতে লাগলেন। এদিকে বেলি ঘরে ঢুকে তৃতীয়বার অবাক হলো। গত দুবারের মতো এবারও টেবিলের উপর একটা কাগজ ভাঁজ করে রাখা, তার উপন্যাসের বইগুলোর উপর। এবার অবশ্য অবাকের সাথে বেলি মাথায় দুশ্চিন্তা দেখে বসলো। এসব চিরকুটের কথা যদি ভুলাক্ষের মা, বাবা, দাদা টের পাই তাহলে বেলির আর রক্ষে হবে না। বেলি কাগজটা নিয়ে বিছানায় বসলো। মনে হচ্ছে বুকের ভেতরটা দূর করে কাঁপছে, হাতের আঙুলগুলো যেন কাঁপছে। আস্তে ধীরে কাগজটা খুললো। আবারও একটি শুকনো হিজল ফুলের পাপড়ি, নীলচে অম্বর আর সিন্দুরঙা সূর্যকোণের নিম্নে একটি প্রাচীন বটগাছের ছায়ায় বসা এক মনোরিণী ধরা দিল একজন ব্যক্তিত্ববান পুরুষের মনোমন্দিরে। সেই মনোরিণীর ইন্দ্রজালে আটকে পড়ে সেই পুরুষের সবটুকু ব্যক্তিত্ব গুড়মালির মতো ঝরঝর করে ভুবনে পতিত হলো বলে। এর দায়ভার কার? সেই মনোরিণী নিশ্চয়ই, নাকি ইন্দ্রজালে আটকে পড়া সেই পুরুষের? চিরকুট পড়ার পর বেলির মনে হলো তার এই ব্যক্তিত্ববান পুরুষটির সাথে দেখা করা খুবই দরকার। কারণ বেলি বুঝে গেছে এই পুরুষটি সব চিরকুট তাকে নিয়ে লিখেছে। সেদিন বিনি সহ মধু হাওয়া পাশে নদীর ধারে বট গাছের নিচে বসেছিল সে, আর সেদিন চিরকুটটা লেখার টোকটা তাকে আবারও দেখেছিল। হঠাৎ করে বেলির মনে আবার ভয়ের উদ্ভব ফিরে আসে। বাড়ির কেউ যদি জেনে যায় তখন বেলির কি হবে? একথা ভেবে বেলির চোখ ছলছল করে উঠল। ভয়ের তাড়নায় বেলি চিরকুটটা সহ কাঠের বাক্সটি চোখের নিচে রেখে দিল, কারো যাতে চোখে না পড়ে। পরের দিন দুপুরবেলা অবনীন্দ তার বোনকে ভাগনাকে নিয়ে নিজের বাড়ি পৌঁছালো। বিজু দাস এখনো বাড়িতে ছিলেন না, খেতে গিয়েছেন। তাপসী দাস সবে রান্নার কাজ শেষ করে রসোই ঘর থেকে বের হলেন। অরুণিমা তাপসী দাসকে দেখে মা বলে ডেকে উঠল। তাপসী দাস তৎক্ষণাৎ ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। তখন বিজু দাস বাড়িতে ঢুকলেন। তিনি খবর পেয়েছেন তার মেয়ে এসেছে, তাই আর দেরি করেননি। ক্ষেতের কাজ ছেড়ে ছুটে এসেছেন। এসেই 2 বছরের নাতিকে কোলে তুলে নিলেন। এতদিন পর মেয়ে, ছেলে আর নাতিকে একসঙ্গে পেয়ে বিজু দাসের বাড়ি যেন খুশিতে ভরে উঠল। হ্যাঁ রে অরু, জামাই বাবা আসলো না যে? উনি কাজে ব্যস্ত মা, আমি যাওয়ার আগে খবর পাঠাতে বলেছেন, এসে নিয়ে যাবে। অবনীন্দ নিজেও খাচ্ছে, ছোট ভাগনাকেও খাইয়ে দিচ্ছে। ওকে সবাই আদর করে বাবুন বলে ডাকে। অবনীন্দ
এটা ওটা বলছে আর বাবুন হেসে গোড়াগড়ি খাচ্ছে। ওর হাসি দেখে তাপসী আর বিচু দাসও হেসে চলেছেন। আকাশ মেঘাচ্ছন্ন। সকাল থেকে সূর্য রশ্মি ধরনের বুকে রোদের তাণ্ডব চালিয়েছে। মধ্যাহ্নের পর হুট করে মেঘের তাণ্ডব শুরু হলো। বেলির মনে হচ্ছে আকাশ রোদ আর বৃষ্টি নিয়ে সিদ্ধান্ত নিয়তায় ভুগছে। আকাশের এই রোদ আর এই বৃষ্টির সিদ্ধান্তহীনতার মধ্যে বেলি একটা সিদ্ধান্ত নিল। সে তার কল্পপুরুষকে নিয়ে লিখবে। চিরকুট যেই দিক তাকে তো সে তো জানে না, সে শুধু তার কল্পপুরুষকে জানে। জানালা দিয়ে হুড়মুড় করে দক্ষিণা হাওয়া ঢুকছে। বাগান বিলাস ফুল হাওয়ার বেগে দুলছে। দৃশ্যটা বেলির কাছে খুবই মনোরম লাগলো। কাগজ কলম নিয়ে বেলি জানালার সামনে চেয়ারে পত্র লেখার জন্য বসলো। সবেমাত্র লেখা শুরু করলো, তৎক্ষণাৎ অপরূপা ঘরে এলো। অপরূপার আওয়াজ শুনে বেলি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। কি গো বৌদিদি, কিছু বলবে? বলবো তো অনেক কিছুই ননদিনী, তার আগে শোনো, এবার বোধ হয় আমার নন্দাই মশাই আসার পালা, তা নিজেকে একটু তৈরি করে নিও। বেলি নির্বাক, বলার মতো কোনো শব্দ খুঁজে পেল না। তার মনে হলো বাইরের আকাশ উড়ে বেরোনো বিষাদগ্রস্ত মেঘগুলোর মধ্যে একখণ্ড মেঘ এসে বুঝি তার হৃদয়ে বসলো। বেলি নির্বাক, আদরের দিকে চেয়ে আছে অপরূপা। উঠে এসে বেলির সামনাসামনি দাঁড়ালো। বেলির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে একটু গম্ভীর স্বরে বলল, শোনো ননদিনী, তোমাকে কেউ কিছুটি জানানোর প্রয়োজন মনে করলো না, কিন্তু আমার মনে হলো তোমাকে জানানোটা ভীষণ প্রয়োজন। আমাদের মাকুন্দা গ্রাম থেকে 4 গ্রাম দূরে অবস্থিত চেরোকি গ্রাম, সেই গ্রামের সব থেকে অবস্থাপন্ন বণিক পরিবারের একমাত্র ছেলের সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে। তবে বাবা দাদুর উৎসাহ থাকলেও আমি কিন্তু তোমার দাদার কোনো উৎসাহ দেখছি না, কারণ যার সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে তার বয়স প্রায় 40 তোমার দাদার কথা হচ্ছে এত বড় লোকের সাথে তার বোনের বিয়ে দেবেন না। আর বাবার কথা হলো ছেলেদের ব্যবসা বাণিজ্য আছে, আমাদের মতো জাতগুলো আমাদের সাথে মিলে বয়সটা না হয় ছাড় দেওয়া গেল। অপরূপার কথা শুনে বেলির চোখ ছলছল করে উঠল। বেলির চোখের দিকে তাকিয়ে অপরূপা আবার বলল, লোকটার বয়স বেশি হলেও সমস্যা ছিল না, কিন্তু লোকটার যে আগেও একটা বিয়ে হয়েছিল, গত বছর কলেরায় ওনার স্ত্রী মারা যান। এবার বেলির চোখ থেকে অশ্রুকণা ঝরতে লাগলো। সে কেমন অবিশ্বাসের চোখে তার বৌদির দিকে চেয়ে আছে। বেলি অনেক কথা বলতে চাইছে, কিন্তু মুখ থেকে একটু শব্দ বের করতে পারলো না। তৎক্ষণাৎ কোনো দিকে না তাকিয়ে সোজা ঘর থেকে বের হয়ে গেল। অপরূপা পেছন থেকে কয়েকবার ডাকলো, কিন্তু বেলি শুনলো না। এদিকে বেলির গমন পথে তার মা নীরবী বণিক কেমন শান্ত দৃষ্টিতে চেয়ে আছেন। মূলত তিনি অপরূপাকে বেলির ঘরেই পাঠালেন। তখনকার সমাজ আর এখনকার সমাজের মানুষের চিন্তাধারা সেখানের ধরনের হলেও বেলির মা নীরবী বণিকের চিন্তাধারা ছিল একটু উচ্চ পর্যায়ের। তাই তিনি মেয়ের ভবিতব্য মেয়ের থেকে আড়াল করতে চাননি। নীরবী বণিক নিজেকে এক অসহায় মা হিসেবে প্রমোট করেছেন, যিনি মা হয়েও মেয়ের ভালো চাইতে পারছেন না, আর না নিজের স্বামীকে কিছু বোঝাতে পারছেন। মধ্যাহ্ন শেষে প্রকৃতির অপরাহ্নের ছোঁয়া লাগলো। অম্বর থেকে রোদ আর মেঘের প্রতিফলন একই সাথে ধরনের বুকে প্রভাব ফেলছে। আপাতত বৃষ্টির আসার লক্ষণ নেই, তবুও গোয়ালারা মাঠ থেকে গবাদি পশু নিয়ে ঘরে ফেরার জন্য উদ্যত হচ্ছে। কৃষকেরা এখনো চাষবাসের কাজে ব্যস্ত। ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা দল বেঁধে এখানে ওখানে খেলাধুলাই মত্ত। বেলির এইসব কিছুর কোনো দিকেই নজর নেই। সে আনমনা হয়ে সরু মাটির রাস্তা শেষে এখন মধু হাওয়া অরণ্যে যাওয়ার পথ ধরল। কিছুক্ষণ পরে সে নদীর ঘাটে পৌঁছালো। বেলির যখনই মন খারাপ থাকে তখনই সে এই নদীর ধারে বসে। এটা তার ছোটবেলাকার অভ্যেস। মনে হয় নদীর মতো আর কেউ তার মনের কষ্ট নিবারণ করতে পারবে না। এই নদী তার মন খারাপের একান্ত সঙ্গী। তবে আজ বেলির মন খারাপের বেশ আকাশ ছোঁয়া। আজ আর নদীর ধারে বসলো না। নদীর ঘাটে অনেকগুলো নৌকা বাঁধা, মাঝিরা কেউ নেই। তবে ছোকরার মতন একটা ছেলেকে দেখা যাচ্ছে। বেলি তাকে ডেকে জিজ্ঞেস করলো অপর পাড়ি দিয়ে আসতে পারবে কিনা। ছেলেটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। বেলি নৌকায় উঠে বসলো। ছেলেটি নৌকা ছাড়লো। এই সময়টাতে গায়ের বধূরা কলসি করে নদীর থেকে জল নিয়ে যায়। সেই সময় কয়েকজন জল নিতে আসছিল। তাদের মধ্যে বেলির মা শিউলিও ছিল। তিনি বেলিকে দেখে জোরে হাঁক দিল, বেলি, ও বেলি, এই পরন্ত বিকেলেও পারে চললে কেন? একটু পর সন্ধ্যা নামলো বলে।
বেলির উত্তর দেবার মতো মনোবল ছিল না, তাও কোনো রকম চলন্ত নৌকা থেকেই বলল, এই তো একটু ঘুরে আসি, দেরি করব না। বসন্তের শেষে প্রকৃতির গ্রীষ্ম আসার আমেজ দেখা যাচ্ছে। বিভিন্ন ফুল ফলের গাছপালা থেকে দৃষ্টিপাত করলে বোঝা যায় ধরণীতে খুব শীঘ্রই গ্রীষ্মের পদার্পণ হবে। বেলি নৌকা থেকে নেমে হিজল গাছগুলোর দিকে তাকালো। সে হিজল গাছ কিংবা ফুল পছন্দ করে না, তবুও আজ মনে হলো পাতাগুলো যেন আশ্চর্য সুন্দর হয়ে তার চোখে ধরা দিচ্ছে। বেলির মনে হলো আর সপ্তাহখানেক পরেই তো এই হিজল পাড় হিজল ফুলের রাজ্য হয়ে যাবে। বেলি হিজল গাছের সারি পার হয়ে একটু সামনে এগোলো, দেখলো বিভিন্ন ফল গাছ। আজ আর সে ফলের দিকে তাকালো না। অন্য সময় হলে নিশ্চয়ই এখান থেকে ফল পেরে শাড়ির আঁচলে বেঁধে বাড়ি ফিরত। ফল গাছ পার হয়ে আরো একটা ভিতরে একটা বড় অসুস্থ গাছ। বেলি গিয়ে অসুস্থ গাছের মোটা শিকড়ের উপর বসলো। এই গাছের পাশ দিয়ে একটা সরু রাস্তা বয়ে গেছে। মূলত এটি ভিসুবাগ গ্রামে যাওয়ার রাস্তা। আজ হাটের দিন নয়, তাই ওদিকে লোক সমাগম না থাকারই কথা। তাই বেলি আপন মনেই অসত্য গাছের নিচে বসে রইল। মাঝে মধ্যে পরন্ত বিকেলের এক টুকরো সূর্য রশ্মি এসে বেলিকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে, আবার আশেপাশে বিভিন্ন গাছপালার পত্র পল্লবের ফাঁকে ফাঁকে একটু পরপর সূর্য রশ্মি এসে উঁকি দিচ্ছে। বেলি ভাবতে বসলো, সে তো তার ভবিষ্যৎ একান্ত পুরুষটাকে এমন কল্পনা করে নাই, তাহলে সে কিভাবে সব মেনে নেবে? বেলি চাইতো সে তার ভাগ্য পুরুষের জীবনের প্রথম সেই শেষ নারী হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে তার ভাবনার বিপরীত সবটা ঘটবে। বেলি ভাবতে পারছে না। সে কেমন করে কেঁদে উঠলো। এই পরন্ত বিকেলে নিস্তব্ধ অরণ্যের এক কোণে একটি সপ্তদর্শী কন্যা তার নিজের ভাগ্যের কথা ভেবে নির্বাক চিত্রে কেঁদে চলেছে। কে তার সাক্ষী? নিশ্চয়ই এই মধু হাওয়া, অরণ্যের বৃক্ষ, পদ্ম ফুল, পাখি। বেলির কান্নার স্বরে তাদেরও কি কষ্ট হচ্ছে? হয়তো হচ্ছে, আবার হয়তো না। একটু পরে বেলি নিজেকে ঠিক করে বড় বড় বৃক্ষ আর তাদের ডালপালার ফাঁকে অম্বরের দিকে তাকালো। মনে হলো সূর্য পুরোপুরি মেঘের আড়ালে গিয়ে ধরণীকে ক্রমশ আধারে নির্বাচিত করার প্রয়াসের চেষ্টারত। আকস্মিক বিভিন্ন পাখির কলতান বেলির শ্রাবণ দিয়েও ধরা দিল। এতক্ষণ কান্নার তোরা কোনো দিকে না খেয়াল ছিল না। এখন বেলির মনে হচ্ছে মধুহা অরণ্য বুঝি তার মনে একটু একটু প্রসন্নতার প্রভাব ফেলছে। বেলি উঠে দাঁড়ালো, আস্তে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। নদীর পাড়ে এসে বেলির মনে হলো সে ভুল করেছে, মস্ত বড় ভুল। কারণ চারিদিকে প্রায় অন্ধকার, যে কোনো সময় তুমুল বর্ষণ নামবে। আর একটু পরে পুরোপুরি সন্ধ্যা নেমে পড়ো, প্রকৃতিকে গ্রাস করে ফেলবে। এইবার নদীর অবস্থান ভেবে বেলির কান্না পাচ্ছে। সে কিভাবে বাড়ি যাবে? তার চেয়ে বড় কথা নদী কিভাবে পার হবে। নদী পার হওয়ার চিন্তার বেলি যখন চারপাশে হন্য হয়ে তাকাচ্ছে, ঠিক তখন তার চোখে পড়লো হিজল পাড়ে কোনায় ছোট্ট একটা নৌকা বাঁধা। সে দ্রুত বাঁধা নৌকা সামনে এসে দাঁড়ালো, কিন্তু মাঝি তো নেই। মাঝি কোথায়? নৌকা দেখে বেলি ভাবলো এইবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে, কিন্তু সে আসার প্রদীপ বোধহয় নিভলো বলে বেলি তৎক্ষণাৎ সেখানেই বসে পড়লো। ভাবতে বসলো কিভাবে আজ নিজেকে রক্ষা করবে। বাড়ির সবাই হয়তো তার জন্য উদ্বেগ। বেলি এত চিন্তার মাঝে হুট করে পেছন থেকে কেউ একজনের কণ্ঠ শোনা গেল। এই সন্ধ্যাবেলা একা অরণ্যে কেন এলে? আকস্মিক ভেসে আসা কণ্ঠের স্বরের মালিককে দেখার জন্য বেলি পেছনে ফেললো। দেখলো তার থেকে একটু দূরের গ্রামের স্কুলের নতুন মাস্টার মশাই দাঁড়িয়ে আছেন। এই সন্ধ্যা রাতে গহীন অরণ্যের পাড়েও অপরিচিত একটা পুরুষ মানুষকে দেখে বেলির ভয় যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। ভয়ের তরণায় বেলির মস্তিষ্ক যেন অচলাবস্থায় পরিণত হলো। এদিকে অবনীন্দ্র বুঝতে পারছে না এই আবহাওয়ার বেলির অরণ্যে কি করছে, তাও আবার এমন একটা সময়। অবনীন্দ্র কয়েকদিন যাবৎ ব্যস্ততার দারুণ নদীর পাড়ে আসতে পারেনি। ছোটবেলা থেকেই অবনীন্দ্রের হিজল গাছ আর ফুলের প্রতি অপরিসীমা মায়া। আজ এই কারণেই সেই এই হিজল পাড়ে এলো। একটু আগে এসেই পৌঁছেছে। তারপর হুট করে আকাশের পরিপূর্ণ মেঘের বিস্তার শুরু হলো। ভাবলো বৃষ্টি নামার আগে তাড়াতাড়ি প্রস্থান করা উচিত। তখন তার চোখে ধরা পড়লো গহীন অরণ্য থেকে ছুটে আসা হলদে শাড়ি পরা এক সপ্তদর্শী কন্যা। মনে হচ্ছিল সে যেন নিজের নীড়ে ফেরার উপায় খুঁজতে দিক বিদিক ছুটছে। এই যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। কি হলো বললে না তো? এই অসময়ে এখানে কেন এলে? অবনীন্দ্রের কথা বলার ধরনে বেলির মনে হলো সে যেন বেলিকে বহু যুগে আগে থেকে চেনে। বেলি তার ভয়ের আড়ষ্টতা নিজের ভেতরে সুপ্ত অবস্থায় রেখে প্রতি উত্তরে বলল, ঘুরতে এসেছিলাম,
কিন্তু আবহাওয়া এমন প্রতিকূলে যাবে তা ভাবিনি। এখন বাড়ি ফেরার কোনো উপায় আছে কি? কোনো মাঝি কি তো দেখা যাচ্ছে না। এই নৌকা আমি চালিয়ে এনেছি, মাঝি লাগবে না, চলো। অবনীন্দ্রের কথাই বলি আশ্চর্য, মাস্টারমশাই আবার নৌকাও চালাতে পারে। তবে নিজের আশ্চর্যখানি রেখে সে অবনীন্দ্রের সাথে নৌকায় উঠলো। অবনীন্দ্র বৈঠা বইতে শুরু করলো। চারিদিকে জলের কলকল শতধ্বনি যেন মুখর হয়ে উঠলো। বেলি সেই জলের দিকে এক মনে তাকিয়ে চুপটি করে বসে রইল। আর অবনীন্দ্রের ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে নৌকায় যে আরো একজন মানুষ আছে তা সে জানেই না। যখন নদী পার হয়ে তারা ঘাটে নামলো তখন সন্ধ্যা পুরোপুরি জেঁকে বসেছে। এই সন্ধ্যায় তোমার একা যাওয়া ঠিক হবে না, চলো এগিয়ে দেই। অবনীন্দ্রের কথাই বেলি কোনো দ্বিমত করলো না, তার পিছু পিছু নির্বিকারে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে বেলি চারপাশে নজর দিয়ে বুঝলো কোনো যানবাহনের চিহ্ন নেই। আবহাওয়ার দরুন সবাই বোধহয় ঘরে ঢুকে দৌড় দিল। একটু পরে আকস্মিক বাতাসের গতিবেগ বেড়ে গেল। টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়তে আরম্ভ করলো। বেলিদের বাড়ির কাছাকাছি আসতেই অবনীন্দ্র বেলিকে কিছু না বলেই উল্টো পথে হাঁটা শুরু করলো। গন্তব্য মোহনা গ্রাম। বেলি বুঝতে পারলো অবনীন্দ্র চলে যাচ্ছে। সেও কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং দ্রুত গতিতে বাড়ির মুখো হাঁটছে। ততক্ষণে ঝুমঝুম করে ধরনের বুকে তুমুল বর্ষণের আগমন ঘটলো। আকস্মিক অবনীন্দ্রের গলা থেকে রবীন্দ্রসঙ্গীতের কয়েকটা লাইন শোনা গেল। বেলি মাত্র বাড়ির মূল ফটকে পা রাখবে তখনই তার শ্রবণেন্দ্রিয়ে রবীন্দ্রসঙ্গীতের সুর ভেসে এলো। এক মুহূর্তের জন্য বেলি থমকে দাঁড়ালো। তৎক্ষণাৎ পেছন ফিরে দেখলো অবনীন্দ্রের এক মনে হেঁটে চলেছে আর তার কাছ থেকে গানের সুর ভেসে আসছে। বেলি কিয়ৎক্ষণ যাবৎ অবনীন্দ্রের গমন পথে চেয়ে রইল, তারপর আবার তাড়াহুড়ো করে বাড়ির মধ্যে প্রবেশ করলো। বেলি উঠানে পৌঁছে দেখলো তার দাদা নির্দয় ঘর থেকে ছাতা মাথায় ধরে বের হচ্ছে। নির্দয় বেলিকে দেখে দ্রুত এগিয়ে এসে জিজ্ঞেস করলো, এতক্ষণ কোথায় ছিলি? আমি মাত্র বাড়ি ফিরলাম, আর সাথে সাথেই মা আর তোর বৌদিদি জানালো তুই নাকি সেই অপারাহে বাড়ি ছেড়ে বের হয়ে এখনো ফিরিসনি। দাদার এত কথাই বেলির মধ্যে উদ্বেগের সৃষ্টি হলো। সে ভেতরে ভেতরে ভয় পাচ্ছে বাবাকে কি জবাব দেবে। বেলি কিছু বলতে যাবে তার আগে নির্দয় বোনের হাত ধরে বাড়ির পেছন দিক তেড়ে যেতে লাগলো আর বলল, এখন সামনে দিয়ে যাওয়ার দরকার নেই, বাবা বসার ঘরে বসে আছেন, পিছনের দরজা দিয়ে চল। আজ তুমি আমাকে বাবার হাত থেকে বাঁচাতে চাইছো যে? বেলির প্রশ্নে নির্দয় যেন এক হুট করে হাঁটা থামিয়ে দিল। বোনের দিকে তাকিয়ে তার বুকটা যেমন ধরপড় করে উঠলো। বেলির চোখের দিকে তাকিয়ে বলল, এত কথা বলিস কেন? এমনিতেই পুরো ভিজে গেলি, আবার জ্বর বাঁধাবি, চল তাড়াতাড়ি। বেলি আর কিছু বলল না। সে বোধ হয় তার দাদার মনের কথাটা আর বুঝতে পারছে। পেছনের দরজা দিয়ে ঢুকলে একটা গলি, সেই গলির প্রান্ত ভাগেই বেলির ঘর। বেলি ঘরে ঢুকে আস্তে ধীরে দৌড় দিল। ভেজা শাড়ি পাল্টে একটা সবুজ রঙা শাড়ি গায়ে জড়িয়ে নিল। বসার ঘরে মেহেরকান্ত বণিক আর অশোক বণিকের মধ্যে বিভিন্ন কথাবার্তা চলছে। তাহলে বাবা আমি কি তাদেরকে আগামীকাল একটা খবর দেব? না মানে মেয়েকে তো আগে দেখতে হবে তাই না? হ্যাঁ, কালই একটা খবর পাঠিয়ে দাও, আমি চাইছি না আর কোনো বিলম্ব হোক। দুজনের কথার মাঝে নির্দয় সেখানে উপস্থিত হলো। সে বাবা আর দাদুকে উদ্দেশ্য করেই বলল, আমি বলছিলাম আর একটিবার কি ভেবে দেখার প্রয়াস করলে হয় না? একটা বিপত্তিক পুরুষের সাথে বুঝি আপনারা আমার বোনের বিয়ে দিবেন? তোমার বোন হওয়ার পাশাপাশি দর্শনা আমার মেয়ে হয়, বাবা হয়ে আমি নিশ্চয় আমার মেয়ের খারাপ চাইবো না। আর সব থেকে বড় কথা, ওখানে বিয়ে হলে আমার মেয়ে সুখে থাকবে, তাদের কোনো কিছুর অভাব নেই। বাবার কথায় নির্দয়ের রাগ যেন তরতর করে বাড়ছে। তবে সে আর একটা কথাও বলল না, সোজা বসার ঘর থেকে প্রস্থান করলো। সে বুঝে গেছে এদের সাথে সারাক্ষণ কথা বললেও কোনো লাভ হবে না। এই সন্ধ্যা রাতে তুমুল বর্ষণে ভিজে যুবথুবু হয়ে অবনীন্দ্র বাড়ি ফিরল। ঘরে ঢুকতে তাপসী দাস একই এক প্রশ্ন শুরু করলেন, বৃষ্টিতে ভিজলে কেন বাবা? একটু কোথায় আশ্রয় নিতে পারতি, বৃষ্টি কমলে ফিরতি। আর ফিরেছিস যখন এত দেরি করলি কেন? দেখছো তো পুরো ভিজে গেলাম, আগে ভেজা কাপড় ছাড়ি, তারপর তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি মা। এই কথা বলে অবনীন্দ্র নিজের ঘরের দিকে অগ্রসর হলো। একটু পর অরুণিমা তার ছেলেকে কোলে নিয়ে বসার ঘরে এলো। তখনই অবনীন্দ্র নতুন পোশাক পরিধান করে বসার ঘরে উপস্থিত হলো। বাবুন অনেকক্ষণ পর তার মামাকে দেখে কোলে ঝাঁপিয়ে পড়লো। অবনীন্দ্র বাবুনকে কোলে নিয়ে অরুণিমার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, বাবা কোথায়? অরুণিমা বলল, শরীরটা নাকি একটু খারাপ লাগছে। ডাক্তার ডাকতে হবে?
আরে না, তেমন কিছু নয়, হালকা একটু মাথা ধরেছে বলল। ঠিক হয়ে যাবে, মা পিঠা বানাচ্ছে, চলো যাই। বেলি নিজের ঘরে শুয়ে আছে। ঘরে এক কোণে একটা প্রদীপ জ্বলছে। বাইরে এখনো বৃষ্টি থামার নামই নেই, বোধহয় আজ সারা রাত্রিও থামবে না। নীরবী বণিক বেলির ঘরে এসে বিছানায় বসলেন। আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এত দেরি করে ফিরলি যে? নিশ্চয়ই মধু হওয়া অরণ্যের ধারে গিয়েছিলি। তাহলে ফিরলি কিভাবে? ওপারে নৌকা ছিল? নীরব বণিকের চিন্তারত কণ্ঠে বিপরীতে বেলি সত্যটা বলবে নাকি চেপে যাবে বুঝতে পারছে না। একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল সত্যটাই বলবে। এখানে তো গোপন করার মতো কোনো কথাই নেই। বেলি উঠে বসলো, মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, ওখানে নৌকা ছিল, কিন্তু মাঝে ছিল না মা। আমি এক মুহূর্তের জন্য ভাবলাম আজ বোধহয় সহজে বাড়ি ফিরতে পারবো না, কিন্তু পর মুহূর্তে স্কুলের নতুন মাস্টার মশাইকে দেখলাম। উনি নাকি নিজে নৌকা চালিয়ে ঘুরতে গেলেন, কিন্তু উনি পৌঁছে দিলেন আমাকে। নীরবী বণিক বাকিটা শুনে নিস্তব্ধ হয়ে গেলেন, কিন্তু আবার দুই হাত তুলে ঠাকুরের নিকট কৃতজ্ঞতা জানালেন। মেয়েটা যে সুস্থভাবে বাড়ি ফিরে এলো এই ঢের। এখন চল খেয়ে নে, দুপুরের পর থেকে তো পেটে কিছু পড়েনি, একেবারে খেয়ে তারপর ঘুমাবি। নীরবী বণিকের কথায় বেলি আর উচ্চবাচ্য করলো না, মায়ের সাথে হেসেলের পথ ধরলো। তাপসী দাস গরম গরম তেলের পিঠা বানাচ্ছে। অবনীন্দ্র, উর্মিমা আর বাবুন গরমা গরম পিঠা খেতে ব্যস্ত। একটু পরে বিজু দাসও এসে পিঠা খাওয়ায় যোগ দিলেন। তাপসী দাস তখন ছেলেকে উদ্দেশ্য করেই বললেন, তুই না আমাকে কি যেন বলবি দেরি করে ফেরা নিয়ে, এখন বল। কি আর বলবো, বৃষ্টির কারণে ফিরতে দেরি হলো, এই তো। এতে আবার বলার কি আছে মা? হিজল পারে গিয়েছিলি? বিজু দাসের কথায় অবনীন্দ্র ঘাড় নেড়ে সাই জানালো। হুট করে অবনীন্দ্র কেমন অন্যমনস্ক হয়ে গেল। তার ষষ্ঠ ইন্দ্র তাকে যেন নতুন কিছু আভাস দিচ্ছে, কিন্তু অবনীন্দ্র ঠিক ধরতে পারছে না ব্যাপারটা। পরদিন অপরাহ্ন বেলা বেলির একমাত্র পিসি অতসী বণিক অনেকদিন পর বাবার বাড়িতে এলেন। একমাত্র ভাইয়ের মেয়েকে দেখতে আসবে, তাই তিনি সেই ভোরবেলা ভিসুবা গ্রাম থেকে রওনা দিলেন। অতসী বণিকের স্বামী বিহল বণিকও এসেছেন। তাদের এক ছেলে এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছেন, ছেলে বিয়ে করে সংসারী হয়ে গেল। নীরবী বণিক একমাত্র ননাস ও তার বরকে আপ্যায়ন ভীষণ ব্যস্ত। অতসী বণিক আসার পর থেকে বারবার বলে চলেছেন তিনি যখন এসেছেন তখন একেবারে বেলির বিয়ের পর্ব শেষ করেই তবে শ্বশুরালয় ফিরবেন। আর মনোরমা বণিক মেয়ের কথা শুধু সাই জানাচ্ছেন। নীরবী আর অপরূপার মুখে বেলির বিয়ের প্রসঙ্গে কোনো শব্দ শোনা যাচ্ছে না। এইদিকে ছোট নিহি আসার পর থেকে বিহল বণিকের কোলে চড়ে আছেন। বিহল বণিক আসার পর নিহিদের জন্য অনেক খেলনা নিয়ে এসেছেন, এর জন্যই তো এত ভাব। অশোক বণিক তার নির্দয় সন্ধ্যা রাতে বাড়িতে প্রবেশ করলো। বাবা ছেলে মিলে সেই প্রভাতের শহরে গিয়েছিল ব্যবসার কাছে, বিভিন্ন ফসল সবজি ও মশলা নিয়ে। অশোক বণিক প্রভাত বেলায় একখানি আমন্ত্রণ পত্র লিখে চিরকি গ্রামের বণিক বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন। আগামীকাল অপরাহ্নের বেলিকে দেখতে আসার কথা জানিয়ে তিনি পত্র পাঠালেন। বণিক বাড়িতে প্রবেশ করেই ভগ্নিপতি বিহল বণিকের সাথে খুশগল্পে ব্যস্ত হয়ে পড়লেন। নির্দয়ের এইসব কিছুই ভালো লাগছে না। সে পিসি আর পিসে মশাইয়ের প্রণাম সেরে নিজের ঘরে চলে গেল। নীরবী বণিক আর অপরূপা আজকের সাথে সাথে আগামীকাল অনাগত অতিথি আপ্যায়নের জন্য বিভিন্ন তোড়জোড়ে ব্যস্ত। বেলির নিজের ঘরে গতকাল সন্ধ্যা রাতে বাড়িতে প্রবেশের পর সে আর বের হয়নি, এমনকি দরকার ছাড়া নিজের ঘর থেকেও বের হচ্ছে না। সারাক্ষণ নিজের ঘরে বসে নির্বিকার ভাবে চোখের অশ্রু বিসর্জন মাত্র সে। এর মাঝেও বেলির মাস্টার মশাইয়ের কথা মনে পড়ছে। তার হুট করে মনে হলো সেদিন বৃষ্টিতে ভেজার সময় যে পুরুষের অবয়ব দেখে সে থমকে গিয়েছিল সে আর কেউ নয়, মাস্টার মশাই। কারণ সেদিনের পুরুষ অবয়বের সাথে গতকালের মাস্টার মশাইয়ের অবয়ব সম্পূর্ণ মিল। এই কথা স্মরণে আসতে বিলি তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে কাঠের বাক্সটি নিয়ে এলো। 3টি চিরকুট আবারও সূক্ষ্মভাবে দেখছে। সেদিন বৃষ্টিতে ভেজা নিয়ে যে চিরকুটটা লেখা, বিলি সেটা হাতে নিয়ে বসে রইল। আরো একবার সেই চিরকুটটা পড়ল। বিলি কিয়ৎক্ষণ যাবৎ চিরকুটটা দেখে তাকিয়ে কিছু একটা ভাবলো, তারপর নিজের মনেই বলল,
সেদিন একমাত্র ওই পুরুষটা আমাকে উঠোনে দেখেছিল, তাহলে ওই চিরকুটটা নিশ্চয়ই তার লেখা। কিন্তু উনি যদি মাস্টার মশাই হন তাহলে কিভাবে সম্ভব? উনি কেন আমাকে নিয়ে লিখবেন? আর সব থেকে বড় কথা, গতকাল ওনার আচরণও স্বাভাবিক ছিল, তাহলে এসব? বেলি আর ভাবতে পারছে না, তার মস্তিষ্ক যেন আর কিছু নিতে পারছে না। পরদিন প্রাতঃবেলায় বিনি বেলিদের বাড়িতে এলো। এসে বেলির ঘরে গিয়ে জিজ্ঞেস করলো, কি রে, তোর দেখা নাই কেন? বের হস না? কাকু বকেন নাকি? বিনির একসাথে এত প্রশ্নে বেলির কোনো হেলদোল নেই। সে উদাস নয়নে জানালার বাইরের দিকে গাঢ় নীলচে অম্বরের দিকে চেয়ে আছে। বিনি আবার বলে উঠলো, শুনলাম আজ নাকি তোকে দেখতে আসবে, আবার বিয়ের তারিখও নাকি পড়বে। সত্যি? তুই তো আমাকে কিছু বললি না বেলি। বিনির কণ্ঠে মন খারাপের রেশ বুঝে বেলি এবার ওর দিকে তাকালো। আমি নিজেও কিছু জানতাম না রে, তোকে আবার কখন বলবো? শুনলাম পাত্রের বয়স নাকি অনেক বেশি, আগেও নাকি একটা বিয়ে হয়েছিল, এটা সত্যি? বেলি এবার কেঁদে উঠলো। ছোটবেলা থেকে বেলি চঞ্চল, কিন্তু কথায় কথায় কাঁদার মতো মেয়ে নয়। বিনি বোধহয় কখনো বেলিকে এমন কান্নারত অবস্থায় দেখেনি। সে কি বলে নিজের সইকে সান্ত্বনা দেবে সেটাও বুঝতে পারছে না। সময় মধ্যাহ্নের কিছুটা পর বণিক বাড়িতে নতুন অতিথিদের আগমন ঘটলো। চেরকি গ্রামের অমূল্য বণিক, সাথে তার ছেলে নৃপেন বণিক এবং নৃপেনের জ্যাঠা কাকা মামারা এসেছেন। অশোক বণিক, বিহল বণিক আর নির্দয় অতিথিদের অভ্যর্থনায় ব্যস্ত। মিহিরকান্ত বণিক বসার ঘরে বসে আছেন। অশোক বণিক চান বিয়ের পাকা কথাটা আজই সেরে ফেলতে, এই জন্যই তিনি একটু চিন্তিত বটে। বাড়ির গৃহিণীর সবাই বিভিন্ন রকম খাবারের পদ সাজিয়ে অতিথিদের সামনে হাজির করেছেন। অশোক বণিক পাত্রের বাবা অমূল্য বণিকের সাথে বিভিন্ন কুশলদানে বিনিময় করছেন। তবে তিনি একটা জিনিস লক্ষ্য করেছেন, অতিথিদের সবার মুখে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। বসার ঘরে এক বিরাট বৈঠক বসেছে। বললে ভুল হবে না, অমূল্য বণিক একটু ইতস্তত ভাব করে বললেন, আমরা আসার পথে শুনলাম আপনাদের মেয়ের সাথে নাকি গ্রামের একজন মাস্টার মশাইয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। অমূল্য বণিকের আকস্মিক বার্তায় বসার ঘরে যেন বজ্রপাত হলো। সকলের চোখ মুখের অবস্থা এখন তেমনই। নীরবী বণিক, মনোরমা বণিক, অতসী আর অপরূপা হিসিলের ঘর থেকে সবটা শুনেছেন। তারাও অবাক। ইতিমধ্যেই বেলির পিসি অতসী বণিক নানা কটু কথা বলা শুরু করেছেন। বেলির মা কি বলবে কি করবে কিছুই বুঝতে পারল না। অশোক বণিক বললেন, আপনারা বোধহয় ভুল শুনেছেন, আমার মেয়ের এমন সম্পর্ক নেই। আমরা আপনাদের গ্রামে পা রাখার সাথে সাথে এই খবর পেয়েছি অশোক মশাই। নেহাত অত দূর থেকে এলাম, যদি আরো আগে খবরটা পেতাম তাহলে নিশ্চয়ই আমরা আজ আপনার বাড়িতে আসতাম না। পাত্রের জ্যাঠা উক্ত কথাটি বলে অশোক বণিকের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে আছেন। তিনি আবার বললেন, ধনী বাবার একমাত্র মেয়ে, তাই বোধ হয় শিকল ছেড়ে দিয়েছেন, তাই না মশাই? যতই হোক মেয়ে মানুষ সবসময় চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখতে হয়। সেরসেন তো উড়েছে, সমাজের নিয়মে এটা। আবার একটা কথাও শোনা যাচ্ছে, আপনাদের মেয়ে নাকি গত সন্ধ্যারাতে সেই মাস্টার মশাইয়ের সাথে নাকি নদী বিলাসে গিয়েছিল। এখন আপনারা কিছু না জানার ভান করছেন, তাই না? বোনের নামে এত কিছু শুনিয়ে নির্দয় চোখ মুখ কঠোর হয়ে গেল। আকস্মিক সে তার নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বলেই ফেললো, থামুন আপনারা, তখন থেকে আমার বোনের নামে আজে বাজে যত কথা বলেই চলেছেন, আমাদের তো কিছু বলার সুযোগ দিবেন নাকি? তোমরা আবার কি বলবে বাবা? তোমাদের মেয়ের কুকীর্তি ঢাকার জন্য অজুহাত খুঁজবে, এই আর কি। আসলে আমাদেরই ভুল ছিল, ভালো মতন খোঁজ খবর না নিয়ে এখানে আসা। এই কথা বলে পাত্রপক্ষরা সবাই উঠতে উদ্যত হলেন। অশোক বণিক আর মিহিরকান্ত বণিক সবাইকে অনুরোধ করছেন যাতে মেয়েটাকে একবার হলেও দেখে যাই। ওনারা কারো কোনো কথা শুনলেন না, সবাই একে একে চলে গেলেন। খাবারের পদগুলি অতি অবহেলায় চৌকির ওপর পড়ে আছে। নির্দয় এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। মনোরমা বণিক আর নীরবী বণিক হেসেলের দেওয়ালে দাঁড়িয়ে শাড়ির আঁচল চেপে কাঁদছেন।
অপরূপার চোখেও পানি। শুধু অতসী বণিক নিজের ভাইয়ের বউকে বিভিন্ন কটু কথা বলে চলেছেন। তার ধারণা নীরবে মেয়েকে মানুষ করতে পারেনি। অবনীন্দ্র স্কুলের পড়াশোনা শেষ করে বাড়িমুখো হাঁটছিলেন। পথে মাকুন্দা গ্রামের এক লোক অবনীন্দ্রকে দেখে জিজ্ঞেস করলেন, মাস্টার মশাই কেমন আছেন? ভালো আছি কাকা, আপনি কেমন আছেন? ভালো বাবা। তা শুনলাম বণিক বাড়ির মেয়ের সাথে নাকি তোমার সম্পর্ক আছে, কথাখানা কি সত্যি বাবা? অচেনা লোকের মুখে এমন একটা কথা শুনে অবনীন্দ্র কিংকর্তব্য বিমূঢ়। কি বলছেন কাকা, কোথা থেকে শুনলেন? অবনীন্দ্রের হতবিহুল অবস্থা দেখে লোকটাকে যেন মজা পেল। সে আর একটু রসিয়ে অনেক থেকে শোনা কথাগুলো বলা শুরু করলো। আজ তো বণিক বাড়ির মেয়েরে দেখতে আসার কথা ছিল, দেখতে আসছিল, কিন্তু ছেলের পক্ষরা নাকি বলল মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে। গ্রামের মানুষদের থেকে ওনারা শুনেছেন। আবার শুনলাম তোমরা নাকি গতকাল বৃষ্টির মধ্যে একসাথে নদীতে ঘুরতে গিয়েছিলা। অবনীন্দ্র এইবার ভীষণ ভাবে ধাক্কা খেলো। সেই এখন এই লোকটাকে কি বলবে তাও বুঝতে পারছে না। তবে লোকটা আর তার উত্তরের জন্য দাঁড়ালো না। অবনীন্দ্র একটুক্ষণও দাঁড়িয়ে আবারও হাঁটা শুরু করলো। তবে সে এখন তার নিজের মধ্যে নেই। সে বুঝতে পারছে অঘটন যা ঘটার ঘটে গেছে। এমন অজপাড়া গায়ের অবুঝদার মানুষগুলো তিলকে তাল বানিয়ে ফেলেছে। সে নিজের জন্য চিন্তা করছে না, তার সব চিন্তা গিয়ে পড়লো বণিক কন্যার ওপর। নিজের ঘরে সাজসজ্জা সেরে বেলি অপেক্ষা করছিল, কিন্তু পাত্রপক্ষের সামনে আর তারা যাওয়া হলো না। বসার ঘরে এত এত শোরগোল বেলির কর্ণগহ্বরে ঠিকই পৌঁছেছে। তখন থেকে সে ভয়ে আড়ষ্ট। শব্দহীন কান্নার অশ্রু হয়ে নির্গত হচ্ছে। এত মিথ্যে অপবাদ নেওয়া ক্ষমতা যে বেলির নেই। কিছুক্ষণ পর অপরূপা বেলির ঘরে প্রবেশ করে। তৎক্ষণাৎ দৌড় আটকে দিলে বেলিকে বলল, ওনারা কি বলে গেল এইসব? সবটা সত্যি? সবটা মিথ্যে বৌদিদি, সবটা। বেলি আর কিছু বলতে পারল না। বসার ঘর থেকে অশোক বণিকের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, দর্শনা এক্ষুনি আমার সামনে উপস্থিত হও, এক মুহূর্ত বিলম্ব নয়। বাবার কথায় বেলি ভয়ে ভয়ে নিজের বৌদির প্রাণে চাইল। অপরূপা চোখ দিয়ে বুঝালেন সে অসহায়, বেলিকে এখন যেতেই হবে। চলো ননদিনী, বিলম্ব হলে বাবা আরো রেগে যাবেন। ভয় পাবে না, সত্যটা বলবে। বেলির দিকে তাকাতেই অপরূপার কেমন যেন কষ্ট হচ্ছিল। এই বাড়িতে আসার পর থেকে বেলির দুষ্টুমি, চঞ্চলতার মিশুক ভাব দেখে সে যেন মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। এই যে দিনের মধ্যে কতবার বৌদির করে ডেকে ডেকে বাড়ি মাথায় তুলে, এই মায়াটাকে নেহাত কম। এই জন্যই তো বেলির বিয়ের কথা ওঠার পর থেকে অপরূপার মনটাও ভালো নেই। অপরূপার কথায় বেলির ভয় যেন ওরা জেগে বসলো। বসা থেকে উঠে দাঁড়ালো। মনে হচ্ছিল পা স্লথ হয়ে আছে, পুরো শরীরের কাঁপুনি সুস্পষ্ট। অপরূপা বেলিকে ধরে বসার ঘরে পথ ধরল। বসার ঘরে একটা থমথমের অবস্থা বিরাজমান। কারো মুখে কোনো রা নেই। নীরবী বণিক এক কোণে দাঁড়িয়ে এখন নিঃশব্দে কেঁদে চলেছেন। অপরূপা বেলিকে নিয়ে এসে মাত্র বসার ঘরে উপস্থিত হলো। তখনই অশোক বণিকের অগ্নিঝরা দৃষ্টিতে মেয়ের দিকে চাইলেন। পারলে এখনই যেন মেয়েকে ভস্ম করে দেন। তো নিজের কানে শুনলে, এবার আমি নিজের কানে তোমার মুখ থেকে সবটা শুনতে চাই। বেলি ভয়ে লজ্জায় কুণ্ঠিত। কি বলবে কি করবে যেন মস্তিষ্কে কিছুই ধরা দিচ্ছে না। সত্যটা বললেও কি বাবা বিশ্বাস করবেন? এই উদ্বেগ তার মনের অস্থিরতা শতগুণ বাড়িয়ে দিচ্ছে। সবটা ভুল বাবা, সবটা বিশ্বাস করুন। তবে গত সন্ধ্যার রাতে ঘটনা কি মিথ্যা? আমি সত্যি অরণ্যে গিয়েছিলাম বাবা, তবে অমন আকাশ খারাপ হবে আর অন্ধকার হবে আমি তা ভাবতে পারিনি। কোনো নৌকা কিংবা মাঝিও ছিল না, তাই মাস্টার মশাইয়ের সাথে ফিরেছিলাম। তবে বাবা, আমি এর আগে কোনো দিন ওনার সাথে কথা বলিনি। বিশ্বাস করুন বাবা। কিভাবে তুমি আমাকে বিশ্বাসের কথা বলছো? আর নাই জানলাম তোমার সব কথা সত্য, কিন্তু তুমি গ্রামের মানুষকে বিশ্বাস করাতে পারবে? আশেপাশের সব গ্রামে তোমার কথা ছড়িয়ে পড়েছে, বুঝতে পারছো তুমি? তোমার তো এখন মনে হয় তোমার বিয়েটাও বোধহয় দিতে পারবে। আই বুড়ো করে ঘরে রাখতে হবে। আপনি সব কি কথা বলছেন? আমি জানি আমার মেয়ে কোনো ভুল কথা বলছে না। এই সমাজ আর সমাজের মানুষ আমার মেয়ের গায়ে কলঙ্ক দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর আপনি সেই সমাজের পক্ষ নিয়ে নিজের মেয়েকে এমন ভাবে কথা শোনাচ্ছেন। বুঝে শুনে কথা বলো নীরবী।
আমি যা বলছি তার মধ্যে একটাও শব্দ মিথ্যা নয়। বাবার কথা শুনে নির্দয় যেন হতবাক। সে বলল, আপনি কার সাথে বেলির বিয়ে দিতে চাইলেন বাবা? একটা মেরুদণ্ডহীন পুরুষ মানুষের সাথে? কিছুক্ষণ আগে সবাই যে এত কথা বলা বলি করছিল, আপনি সেই পুরুষটার মুখ থেকে একটা শব্দ শুনেছেন? আমার তো মনে হচ্ছিল সে একটা কলের পুতুল। ভালোই হয়েছে বিয়েটা ভেঙে গেছে। তাহলে তোমার বোনকে তুমি কিভাবে বিয়ে দিবে? তাও আমি আর এসবের মাঝে। এই কথা বলে তৎক্ষণাৎ প্রস্থান করলেন অশোক বণিক। বেলিও কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে অগ্রসর হলো। অতসী বণিক এতক্ষণ চুপচাপ সব দেখছিলেন। এবার তিনি মনোরমা বণিককে উদ্দেশ্য করেই বললেন, আমি আজই ফিরে যাচ্ছি মা। তোমাদের এত রং তামাশার মধ্যে আমি নেই। বিলির বিয়ে যদি কখনো ঠিক হয় তো অশোককে বলিও যেন একখানা পত্র পাঠিয়ে দেয়। মনোরমা বণিকও অনেকটা ভেঙে পড়েছেন, যার দরুন মেয়ের কথায় প্রতি উত্তর করলেন না। প্রকৃতির বুকে গোধূলির ছায়া নেমেছে। গোধূলির অম্বরে পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে নিজের নীড়ে ফেরাই মত্ত। কর্মব্যস্ত মানুষরাও নিজের কর্মের পরিসমাপ্তি শেষে ঘরে ফেরার উদ্যত। তবে অবনীন্দ্র আজ এখনো বাড়িমুখ হয়নি। মোহনা গ্রামের বিশালাকার পুকুর পাড়ে আনমনা হয়ে বসে আছে সে। সূর্য দিগন্ত কোণে বিদায় নিচ্ছে। শেষ মুহূর্তে লালচে আভা অবনীন্দ্রের দুই চোখে যেন ভ্রম তৈরি করেছে। তার উদাস নয়নে সেদিনের সপ্তদশী কন্যার মুখবায়ু যেন ভেসে বেড়াচ্ছে। তার এলোমেলো চলন আকস্মিক ভয় পাওয়ার অবনীন্দ্রের মনকে যেন উদ্বেগ করে তুলেছে। অবনীন্দ্র আনমনা হয়ে আপন মনেই বলে উঠল, তুমি সেদিন যতই ভয় না পাওয়ার চেষ্টা করে থেকেছ, আমি কিন্তু প্রথম থেকেই তোমায় ভয় পাওয়া ধরে ফেলেছি দর্শনা বণিক। অবনীন্দ্র ভাবলো মিথ্যে হোক আর চাই হোক, তার জন্যই যখন বেলির আজ এই করুণ অবস্থা, তাহলে এই অবস্থা থেকে বেলিকে রক্ষা করার দায়িত্বটা তার নিশ্চয়ই। বেলির বর্তমান পরিস্থিতি নিয়ে অবনীন্দ্র উদ্বিগ্ন। সে বুঝতে পারে একটা মেয়ের জন্য এমন পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ। অবনীন্দ্র পুকুর পাড় থেকে উঠে দাঁড়ালো। ততক্ষণে চারিদিকে অন্ধকার ঝেপে বসেছে। পুকুর আর বড় বড় মাঠের চারপাশে সরু মাটির রাস্তা দিয়ে অবনীন্দ্র হাঁটছে। দুই পাশে সারি সারি কত গাছপালা, গাছের ডালে কত পাখির আনাগোনা। পাখিদের মিষ্টি মধুর গুঞ্জন অবনীন্দ্রের কর্ণকুহুরে সুখ সুখ হয়ে ধরা দিচ্ছে। এই মুহূর্তে তার মনটা যেন একটু হালকা হলো। প্রকৃতির অনিন্দ্র সুন্দর এই রূপ অবলোকন করতে করতে অবনীন্দ্র বাড়ির দৌড়ে পা রাখলো। বাড়িতে পা রাখতে তাপসী দাস ছুটে এসে ছেলের সামনে দাঁড়ালেন। এসব কি শুনছি বাপ? আশেপাশে সব গা তো রটে গেল। তোর নাকি মাকুন্দা গ্রামের বণিক কন্যার সাথে সম্পর্ক আছে। মেয়েটাকে সবাই কত কি বলছে। তোমাকে কে বলেছে এসব? আজ তো মাকুন্দা গ্রামের হাটবার, ভুলে গেলি? তোর বাবা ওখানে গিয়েই সব শুনে এলো। গ্রামের মানুষ মিথ্যে রটাচ্ছে মা। ওদের কাজই ছোট কিছুকে বড় করে উপস্থাপন করা। মা ছেলের কথার মাঝে বিজু দাস এবং অরুণিমাও বাইরে এলো। অরুণিমা বলল, আমার মনে হয় ওই মেয়েকে তোমায় বিয়ে করতে হবে, না হলে মেয়েটা সমাজের মানুষের কটু কথার তলায় চাপা পড়ে যাবে। জাতপাতের ব্যবধান ভুলে গেলি নাকি রে? ওরা বণিক আর আমরা দাস। আমার ছেলে যতই পড়ালেখা জানা হোক কিংবা বিলেত থেকে পড়ে আসা মাস্টার হোক, জাতের দিকে তাকিয়ে ওদের মেয়েকে কখনো আমাদের ঘরে দিবে না। দরকার হলে মেয়েকে চিরজীবন ঘরে রেখে দেবে, তাও তো দিবে না। বিজু দাসের কথায় অবনীন্দ্রের মন কেমন যেন বিচলিত হয়ে উঠল। এটাই তো সূত্র। সে আর এক মুহূর্তে বাইরে না দাঁড়িয়ে নিজের ঘরে চলল। সময়টা গ্রীষ্মের মাঝামাঝি। এক পক্ষ আগে প্রকৃতি থেকে বসন্ত পুরোদমে বিদায় নিয়েছে। বণিক বাড়ির অবস্থা এখনো স্বাভাবিক হয়নি, সর্বদা থমথমে অবস্থায় বিরাজমান। সেই সাথে বণিক বাড়ির মানুষগুলোর ওপর সমাজস্য মানুষদের নানান কটু কথাও থামেনি। অবশ্য সমাজটা এমনই, মেয়েদের সামান্য খুঁতো বড় করে দেখা হয়। দোষ না করলেও মেয়েদেরকে দোষী বানানো হয়, আর পুরো মেয়ে জাতীয় তখন সেই বিপদগ্রস্ত মেয়েটার বিরুদ্ধেই কথা বলে। অর্থাৎ মেয়েরাও মেয়েদের বোঝার চেষ্টা করে না। আর রইল পুরুষ জাতি, তারা তো সর্বদা মাথা উঁচু করে বাঁচার জন্য পৃথিবীতে এসেছে। তাদের খুঁত কিংবা দোষ কোনোটাই ধরা দেয় না।
যেমনটা অমরিন্দের ক্ষেত্রে বলা বাহুল্য। ঘটনাটা ঘটার এক পক্ষ সময় অতিক্রম হওয়ার সাথে সাথে অমরিন্দাকে নিয়ে বিভিন্ন মানুষের কথাবার্তা সব বন্ধ হয়ে গেল, কিন্তু বেলিকে নিয়ে বিভিন্ন কটু কথা যেন দিনকে দিন বাড়ছে। এর মধ্যে অশোক বণিক মেয়ের বিয়ের জন্য চেষ্টা কমতে রাখছে না, কিন্তু সবার এক এক কথা, তাদের মেয়ে চরিত্রহীনা, বিয়ের আগে পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত, আর এমন মেয়েকে কিছুতেই ঘরের বউ করা যাবে না। নির্দয় বিভিন্ন চেষ্টা করে যাচ্ছে, তবে সবার মুখে একই কথা, নীরবী বণিক যেন একেবারেই ভেঙে পড়েছেন। এইদিকে মনোরমা বণিকের অবস্থা তেমন ভালো নয়, একমাত্র নাতনির চিন্তায় তিনি প্রায় শয্যাশায়ী। অপূর্বা বাড়ির সবাইকে সামলাতে ব্যস্ত, আর রইল বেলি, সে সারাক্ষণ নিজের ঘরে শুয়ে নয়তো বসে সময় কাটায়, কারোর সাথে কথা বলে না, সব সময় নীরবতা ওকে যেন আঁকড়ে রাখে। খাওয়া দাওয়ারও নিয়ম উঠে গেছে, বাড়ি থেকে বের হতে পারে না, নিজের শরীরের সাথেও দেখা হয় না, আগের মতো পত্রও লিখে না, এমনকি তার প্রিয় উপন্যাসের পাতাগুলো ছুঁয়েও দেখে না, সেগুলো ভীষণ অবহেলায় পড়ে রইল। বেলির রূপ লাবণ্যের কথাই যেন হারিয়ে গেছে। নীরবী বণিক আর অপরূপা বেলিকে সহজ করার চেষ্টা করে, তবে তাদের চেষ্টা ওই চেষ্টাটুকু পর্যন্তই। বোনের এই অবস্থা নির্দয়ের আর সহ্য হচ্ছে না। অনেক ভেবে চিন্তে সে ঠিক করলো অবনীন্দ্রকে একখানা পত্র লিখবে, যেই ভাবা সেই কাজ। একটা কাগজ আর কলম নিয়ে সে পত্রখানা লেখা আরম্ভ করলো। গ্যাসের অকস্মাৎ তাপপ্রবাহের চারিদিকে উত্তপ্ত, উত্তাপের দারুণ জনজীবন যেন অতিষ্ঠ, তাও কারো কথাও বিশ্রাম নেওয়ার তাগিদ নেই। গায়ের মানুষগুলো সবসময়কার মতো নিজেদের কর্মে লিপ্ত। কর্ম বন্ধ হলে যে অন্য জুটাও বন্ধ হয়ে যাবে। সময়টা 3:26। অবনীন্দ্র কদমতলায় দাঁড়িয়ে আছে, সে নজর ঘুরিয়ে আশেপাশের কৃষি জমিগুলো দেখছে, যেখানে খড় রোদে এখনো কৃষকরা চাষবাসের কাজ করে যাচ্ছে। অবনীন্দ্র স্কুলের ক্লাস শেষে যখন বের হবে, তখনই পিয়ন তার হাতে একটা খাম দিল। খামের ওপর পত্রদাতার নামের জায়গায় নির্দয় বণিক লেখা, অথচ অবনীন্দ্র একটু বিস্মিত হয়নি। সে যেন জানতো এমন একটা পত্র তার উদ্দেশ্যে আসবে। অবনীন্দ্র খাম খুলে দেখে ছোট্ট একখানা কাগজের গুটি কয়েক লাইন লেখা। লেখাগুলো ঠিক এমন: অবনীন্দ্র, আজ বিশেষ প্রয়োজনে তোমাকে স্মরণ করতে হলো। আমি তোমার সাক্ষ্য প্রার্থী, যেটা আজই। স্কুল ছুটি শেষে স্কুলের সামনের রাস্তার কদমতলায় থেকো, আমি আসবো, কিছু জরুরি কথা আছে। একটু পরে নির্দয়কে আসতে দেখা গেল। দুজনে কুশলী বিনিময় শেষে অবনীন্দ্র বলল, আপনার বিশেষ তলবের কারণ বোধহয় আমার জানা, নির্দয় সাহেব। তুমি একজন বিচক্ষণ মানুষ, তাই আমি নিজের মুখে কিছু বলার আগেই তোমার সেটা বুঝে ফেলার স্বাভাবিক। তাহলে সরাসরি আসল কথাটাই বলি। আমার বোনের অবস্থা, গ্রামের মানুষদের বিভিন্ন কথাবার্তা সবাই নিশ্চয়ই তোমার অবগত। আমি আর নিতে পারছি না এইসব। এই সমাজের জাতপাতের গোড়ামির তলায় আমার বোনটা পিষ্ট হয়ে যাচ্ছে। অবনীন্দ্র, এই সমাজ আর সমস্ত মানুষগুলো অশিক্ষিত কিংবা শিক্ষিত, যাই হোক, এদের মানসিক বিকাশ কদাচিত হবে না। তোমার আর আমার মতো এরা সহজভাবে ভাবতে পারে না। অবশ্য ওদের দোষ দিয়ে কি হবে? আমার বাবাই তো এসব অন্ধবিশ্বাসী। দেখুন নির্দয় সাহেব, আমি ছোটবেলা থেকেই এসব জাত অজাত মানি না। আমি সনাতন, এটাই আমার আসল পরিচয়। এবার আমি যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, সেও তো সনাতন হলেই হবে, তাই না? কিন্তু এই কথাটা আপনি কুসংস্কারের বিশ্বাসে কোনো সনাতনকে বোঝাতে পারবেন না। তাই বলছি, সমাজের কথায় নিজের কান দিবেন না। আপনি যেটাতে ভালো থাকবেন সেটাই নিশ্চয়ই আপনার করা উচিত। জীবন যেহেতু আপনার, তাই এর সাথে সংশ্লিষ্ট বিষয়াদি তো আপনাকেই ভোগ করতে হবে, সেটা সুখ হোক আর দুঃখ। আজ বিপদে পড়ে দেখুন, সমাজের কেউ আপনার সংস্পর্শে বলেও আসবে না। আর এ নিয়ে কথা বলতে আমি ঠিক পারি না। তাই বলছি, আপনার পরিবারের সাথে সব ঠিকঠাক করে সিদ্ধান্ত আমায় জানাবেন। আমি সবকিছুতেই রাজি, আর আমার পরিবারও। আশা করি আমি কি বললাম আপনি তা বুঝেছেন। আপনি শুধু সঠিক সিদ্ধান্ত জানাবেন, বাকিটা আমার দায়িত্ব।
অবনীন্দ্রের কথায় নির্দয় যেন আশার প্রদীপ হাতে পেল। একটা স্বস্তির নিঃশ্বাস পেল। নির্দয় বাড়ির মুখ রওনা দিল। বিপরীত দিকে অবনীন্দ্র চলল। দুজনের পথ আলাদা হলেও চিন্তা যেন একই বিন্দুর মধ্যেখানে। দুজনের ভেতরটা ওদের জানান দিচ্ছে একটা ছোট্ট খাটো ঝড়ের সম্মুখীন খুবই শীঘ্রই হতে হবে। নির্দয় বাড়ি ফিরে মা, ঠাকুরমা এবং অপরূপাকে সবটা খুলে বলল। সব শুনে মনোরমা বোনের একটা দীর্ঘ নিঃশ্বাস নির্গমন করে জানালেন, আমি চাই আমার নাতিটা এই বিপদ থেকে উদ্ধার হোক। বিভিন্ন মানুষের বিভিন্ন কথা চিরতরে বন্ধ হোক। ছোট থেকে বিজুর ছেলেকে দেখে এসেছি, ও অনেক ভালো ছেলে। এবার তোর দাদু আর বাবাকে মানাতে হবে রে দাদু ভাই। তুমি চিন্তা করো না ঠাকুরমা, সবটা ঠিকঠাক হবে, শুধু একটু কষ্ট হবে এই যা। আর বাবাকে বোঝাতে পারলেই দাদু বুঝে যাবে। নীরবী বণিক কোনো কথা বলছে না। তিনি কেমন কাঠের পুতুলের মতো নির্জীব হয়ে বসে আছেন। নির্দয় তার মাকে লক্ষ্য করলো। মায়ের দিকে তাকালো যে তার বুকটা ফেটে যায়। প্রতিদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে অশোক বণিক নিজের ঘরে বসে কিছুক্ষণ উপন্যাসের বই পড়েন। আজও খাবার খেয়ে যথারীতি উপন্যাসের বই পড়তে বসলেন। তখন নির্দয়ের প্রবেশ ঘটল। কি ব্যাপার, আজ হঠাৎ অসময়ে আমার ঘরে? কেন বাবা, আমি কি আপনার ঘরে আসতে পারি না? তা কখন বললাম এই সময় তো কখনো আসো না, আজ হঠাৎ এলে? কিছু জরুরি কথা ছিল, মনে হলো এটাই উপযুক্ত সময়। এত ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে বলে হলো। বাবার অনুমতি পেয়ে নির্দয় বিছানায় এক পাশে বসলো। আস্তে ধীরে অবনীন্দ্রের বলা কথাগুলো নিজের হয়ে বলে ফেললো। যতক্ষণ নির্দয় কথা বলছিল ততক্ষণ যাবৎ অশোক বণিক একটা কথাও বললে না। তার মুখোপায় দেখে মনে হচ্ছে নির্দয়ের কথা শোনার পর শত গাম্ভীর্যতা এসে বুঝি তার আদরে জেঁকে বসলো। বাবা, গ্রামের মানুষগুলোর কটু কথার বানে আমার বোনটা ধুকে ধুকে মরবে, তা কিন্তু আমি দেখতে পারবো না। এই যে আজ আপনি অন্য কোথাও বেলের বিয়ে দিতে পারছেন না, এর জন্য দায়ী কারা জানেন? সমাজের মানুষগুলোই দায়ী। তাহলে আপনি কেন ওই মানুষগুলোর জন্য নিজের মেয়েকে দোষারোপ করছেন? অবশ্য আপনি নিজেও জানেন বেলে নির্দোষ। নির্দয়ের কথা শুনে পর্যায়ে অশোক বণিকের চোখে যেন জল টলমল করতে উঠল। নেহাত ছেলে টের পায়, তাই অন্যদিকে তাকিয়ে রইল। ওইভাবে বললেন, তাহলে এখন কি করতে বল? আপনি বিজু কাকার উদ্দেশ্যে একখানা পত্র লিখে পাঠান বাবা। ঠিক আছে, সব না হয় মানলাম, কিন্তু এই জাতপাতের সংসারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সহজে তো এই বিয়ে হবে না। নির্দয়, কুসংস্কার দূর করার সময় এসে গেছে বাবা। আমাদের বেলিকে দিয়েই না হয় এই কুসংস্কার দূর করার পদক্ষেপ আরম্ভ হোক। বাবার সাথে কথা শেষ করে নির্দয় তাড়াহুড়ো করে বের হয়ে গেল। বাড়ির সবাইকে তো এত খুশির খবরটা দিতে হবে। যেই তারা বাবা রাজি। পরের দিন স্কুল ছুটির পরে অবনীন্দ্র মধুখাওয়া অরণ্যের দিকে চলল। অনেকদিন তার ওই দিকে যাওয়া হয়নি। এই খররৌদে দুর্গম পথে প্রান্তরে হাঁটতে হাঁটতে সে শৈশবের স্মৃতি রোমন্থনে ব্যাকুল। শৈশবের যখনই সুযোগ পেত তখনই মোহনা গ্রাম থেকে প্রায় 2 ক্রোশ পথ ছুটে এসে মধুখাওয়াতে আসত। এই অরণ্যই গাছপালা, পত্রপল্লব, বিভিন্ন নাম না জানা পাখি, নদীর পাড়ে হিজল ফুল তার কতই না আপন। কত দীর্ঘ সময় সে অরণ্যের ধারে কাটিয়েছে, সেই হিসেব বোধহয় কখনো পাওয়া যাবে না। নদীর পাড়ে প্রাচীন বট গাছের নিচে বসে কতবার যে আপন চিত্রে হারিয়ে গিয়েছিল অবনীন্দ্রের তাও অজানা। ভাবতে ভাবতে অবনীন্দ্র নদীর পাড়ে পৌঁছালো। অবনীন্দ্র নৌকায় উঠলো। মাঝি নৌকা চালানো শুরু করলো। সূর্যের উত্তপ্ত কিরণ ঠেলে যেন দমকা হাওয়া এসে অবনীন্দ্রের শ্রান্ত শরীর মনে শীতলতা এনে দিচ্ছে। গাংচিল বগ নদীর এই ধার থেকেই ওই ধারে উড়ে বেড়াচ্ছে। অবনীন্দ্রের মনে হলো এমন রুদ্রময় বিকেল শান্ত টলমলে নদীর ওপর থেকে নৌকায় বসে শীতল বাতাসের সংস্পর্শে সে জীবনের আসল সৌন্দর্য উপভোগ করেছে। একসময় নৌকা অপর পারে এসে থামলো। অবনীন্দ্র নৌকা ছেড়ে হিজল গাছগুলোর সামনে গেল। হিজল গাছের বাসি ফুলগুলো এখনো সামনের নদীর শান্ত জলের উপর ভেসে বেড়াচ্ছে। কিছু ফুল আবার গাছের তলায়ও পড়ে আছে। ফুলগুলো থেকে সুন্দর মনোরম সুবাসও অবনীন্দ্রের নাসারন্ধ্রে প্রবেশ করছে। সে ভাবছে কত শত দীর্ঘ অপেক্ষার পর নিজের দেশে নিজের প্রিয় ফুলের সুবাস পাচ্ছে। অবনীন্দ্র ভাবলো যদি পারে তাহলে একদিন ভোরে এসে এই হিজল পাড় থেকে ঘুরে যাবে, কারণ এই ফুলগুলো প্রতি রাত্রে ফোটে, আবার ভোরেই ঝরে যায়।
তাই হিজল ফুলের জন্য এলে ভোরের আশায় আবশ্যক। কিছুক্ষণ পরে অবনীন্দ্র অরণ্যের একটু গভীরে প্রবেশ করলো। তার নজর পড়ল বড় অশ্বত্থ গাছে। হঠাৎ করে শৈশবের একটা ঘটনা তার কথা মনে পড়ল। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন। দুপুরে খেয়ে অবনীন্দ্র লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে সোজা এই নদীর পাড়ে এলো। সব দিক ঘুরে ঘুরে সে অশ্বত্থ গাছটার নিচে বসে উদাস মুখে প্রকৃতির রূপে হারিয়ে গিয়েছিল। সেই সময় এমন উদাস মুখে বসে অবনীন্দ্র কোনো ভাবনায় ডুবেছিল তার এখন মনে পড়ে না। তারপর দুপুর পেরিয়ে বিকেল পেরিয়ে গোধূলির আগমন ঘটল। অবনীন্দ্র তখনও একইভাবে বসেছিল। হঠাৎ কিছু মানুষের শোরগোল তার ধ্যান ছুটল। অরণ্য থেকে বের হওয়ার জন্য উদ্যত হয়েছিল। দেখলো সামনে তার বাবা দাঁড়িয়ে, পাশে আরো 2-3 জন মানুষ। সেদিন তাকে অনেক বকা শুনতে হয়েছিল, মাও বকেছিল। এভাবে না বলে কয়ে দীর্ঘ সময় বাড়ি থেকে দূরে থাকার দরুন মা বাবার চিন্তা ক্রমশ আকাশ ছুঁয়ে গিয়েছিল। অতঃপর বাবা মার কড়া শাসনের জেরে অবনীন্দ্র 1 সপ্তাহ বাড়ির বাইরে যেতে পারেনি। এখন এসব মনে পড়লে অবনীন্দ্রের কেন যেন হাসি পায়। চারিদিকে সন্ধ্যা নামছে। দীর্ঘ সময় প্রাকৃতির মাঝ থেকে আজ যেন অবনীন্দ্রের মনের তৃষ্ণা মিটল। ফুরফুরে শান্ত মনে শেষে বেলায় সে বাড়ি পথ ধরল। মধ্যাহ্নের ঝলমলে আকাশে যেন হুট করে মেঘেদের দল এসে ছুটাছুটি করছে। সূর্য রশ্মিকে পুরোপুরি আড়াল করে মেঘের দল পুরো ধরনের ওপর আধিপত্য বিস্তারের ব্যস্ত। এই আবহাওয়ার মধ্যেই অবনীন্দ্রের বাবা বিজু দাস জমিতে আবাদের কাজ করছেন। তখন পাশের মাঠে রাস্তা থেকে একটা সাইকেলের টুংটাং শব্দ শোনা যাচ্ছিল। বিজু দাস তাকিয়ে দেখেন সাইকেলে বসা লোকটা তাকেই ডাকছেন। তিনি হাতের কাজ ফেলে গিয়ে দেখেন লোকটা ডাকপিয়ন বিজু দাসের হাতে একটা পত্রের খাম দিয়ে আবার প্রস্থান করলেন। পত্রদাতার নাম দেখে ভীষণ অবাক হলেন বটে, তাই আবাদের কাজ পুরোপুরি রেখে তিনি বাড়ি মুখ রওনা দিলেন। বাড়িতে পৌঁছে তাপসী দাসকে হাঁক দিলেন। তাপসী দাস হেসেলের রান্না করছিলেন। স্বামীর ডাকে ছুটে এলেন। আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অবনীন্দ্র বাড়িতে ছিল। বাবার কথা শুনে সেও এলো। বিজু দাস ছেলের হাতে পত্রখানা দিলেন। দেখতো, মনে হয় বণিক মশাই পত্র পাঠিয়েছে। আমার তো বিশ্বাস হচ্ছে না। ওরে শোনা তো দেখি কি লেখা। বাবার কথায় অবনীন্দ্র নির্বাক চিত্রে পত্রখানা খুলে পড়া আরম্ভ করলো। শ্রদ্ধেয় বিজু, আশা করি পরম আনন্দতময় সহিত ভালো আছো। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজ তোমাকে পত্র পাঠানো। আগে কখনো তোমার সাথে আমার মুখোমুখি কথা হয়নি। হয়তো ভিন্ন গ্রাম বলে তেমন সুযোগটা আসেনি। তবে খুব শীঘ্রই তোমার সাথে আমি দেখা করতে চাই। আমার একমাত্র মেয়ের ব্যাপারে। তোমার একমাত্র সুপুত্র অবনীন্দ্র দাস এর সাথে আমার একমাত্র কন্যা দর্শনা বণিকের বিবাহ সম্পর্কিত আলাপ। এই বিষয়ে যদি তোমার কিংবা তোমার পরিবারের অন্যান্য সদস্যদের কোনো সমস্যা না থাকে, তবে আগামীকাল অপরাহে আমার বাড়িতে তোমাদের আসার নিমন্ত্রণ রইল। আমি এবং আমার পরিবার তোমাদের অপেক্ষায় রইলাম। ইতি অশোক বণিক। পত্রের লেখাগুলো শোনার পর অবনীন্দ্রের মা বাবা যেন নির্বাক হয়ে গেলেন। অথচ অবনীন্দ্রের আদলে কোনো প্রক্রিয়া নেই। তাকে দেখলে মনে হয় যা কিছু ঘটছে কিংবা ঘটছে সবই তার নিকট স্বাভাবিক। তাপসী দাস ছেলের উদ্দেশ্যেই বললেন, হ্যাঁ রে বাবা, ওরা শেষমেশ বুঝি আমাদের মানে দাসদের কাছে এলো? এটা তো অসম্ভব, অন্তত ওদের কাছে। জগতে সবই সম্ভব মা। আর রইল জাতের ব্যবধান। এটা তো শুধু একটা ধার্মিক কুসংস্কার, অন্ধবিশ্বাস। আস্তে ধীরে সময় বদলের সাথে সাথে এই অন্ধবিশ্বাসও একদিন হিন্দু সমাজ থেকে উঠে যাবে। আমি ধরে নিলাম তোর আর বণিকের মেয়ের বিয়েটা হবে, কিন্তু গ্রামের মানুষগুলো কি এই বিয়ে মানবে? কত বড় একটা ঝামেলা হবে তুই বুঝতে পারছিস? গ্রামের মানুষের কি দরকার আমাদের বিয়ে মানা? তুমি মানবে, মা মানবে, বণিক পরিবার মানবে, বাকিরা তো কেউ নয়। তাহলে তাদের মানামানি কি আছে? আর রইল ঝামেলা। ওসবের চিন্তা তোমাদের করতে হবে না। মেয়েটার জন্য তো চিন্তা করতে পারো বাবা। ওর অবস্থাটা তো তোমাদের জানা, তাই না? মেয়েটার কথা ভাবলে আমারও যে কষ্ট হয়, কিন্তু আর কোনো কিন্তু নয় মা।
সব কিন্তু প্রশ্ন মাটি চাপা দিয়ে দাও। এই কথা বলে অবনীন্দ্র চলে যাচ্ছিল, আবার কিছু একটা মনে করে তার বাবা মায়ের সামনে এলো। অরুণিমাকে কিছুদিন আগে যে তার বর নিয়ে গেল, অবনীন্দ্র ভাবলো ভগ্নিপতিকে একটা পত্র পাঠানো দরকার, আগামীকাল যাতে সেও বণিক বাড়ি যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে যথাসময়ে এই বাড়িতে আসতে পারে। বাবা মা, ভগ্নী আর ভগ্নিপতির কথা জানিয়ে অবনীন্দ্র পত্র লেখার জন্য ঘর মুখ প্রস্থান করলো। অমাবস্যার নিগড় রাত, বাইরে কোথাও এক ফোঁটা আলো নেই। বেলির ঘরে শুধুমাত্র একটা হারিকেনে টিমটিমে আলো জ্বলছে, যার ফলে পুরো ঘর প্রায় অন্ধকারে নিমজ্জিত। অমাবস্যা হওয়ায় আজকে আকাশে চাঁদও নেই, তবু বেলি একটা চেয়ারে বসে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরে প্রচন্ড বাতাস, দমকা হাওয়া এসে ঘরের চার দেওয়ালে যেন বাড়ি খাচ্ছে। হাওয়ার বেগে বেলির শাড়ির আঁচল উঠছে, চুলগুলো এসে চোখে মুখে আছড়ে পড়ছে। ঠিক কতক্ষণ এইভাবে বেলি তাও জানে না। একটু পরে নীরবী বণিক হাতে খাবার নিয়ে ঘরে এলেন। এসে ঘরের জানালার কপাট বন্ধ করতে করতেই বললেন, আজ বোধহয় তুমুল ঝড় নামবে বেলি, বৈশাখের প্রথম ঝড়। পিছনের আম বাগান থেকে সব আম নির্ঘাত ঝরে পড়বে। মেয়ের সাথে বিভিন্ন কথা বলতে বলতে নীরবী বণিক মেয়েকে খাবার খাইয়ে দিলেন। বেলিও মায়ের প্রতিটি কথাই সাই জানিয়ে দিল। খাওয়ানোর শেষে নীরবী বণিক মেয়ের বিভিন্ন আদলের দিকে বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়েছিলেন। তারপর একটু ইতস্তত বেলিকে বললেন, আগামী অপরাহ্নে তোকে দেখতে আসবে বেলি। মায়ের কথায় বেলি কেমন করে যেন তাকালো। তার সেই চোখের ভাষায় কত আকুতি মিনতি। ভাবিস না এবার আর খারাপ কিছু হবে না, ঈশ্বর এবার আর খারাপ কিছু হতে দিবেনই না। এখন ঘুমিয়ে পড়, তুই নিশ্চিন্তে ঘুমা মা। তোর মা বাবা ভাই থাকতে তোর কোনো ক্ষতি হবে না। নীরবী বণিকের চোখের কোণে অশ্রুরা এসে ভিড় জমাচ্ছে। মেয়ের সামনে মোটেও তিনি কান্না করতে চাইছেন না, তাই তাড়াহুড়ো করে বেলির ঘর থেকে বের হয়ে গেলেন। অমরেন্দ্রের পত্র পেয়ে পরের দিন মধ্যাহ্নের অরুণিমা তার স্বামী প্রবণের সাথে বাবার বাড়ি এসেছে। তার ছোট্ট ছেলে বাবুন অল্পদিনের ব্যবধানে আবারও মামার বাড়ির আসায় ভীষণ উচ্ছ্বাস। এইদিকে পাশের গ্রাম থেকে অবনীন্দ্রের দুই মামা কেশব ও লক্ষণও বোনের বাড়িতে হাজির। একমাত্র ভাগ্নের জন্য মেয়ে দেখতে যাবে, তারা না গেলে হয় নাকি। সবাই মিলে সব পরিকল্পনা শেষে খাবার খেতে বসলো। খাওয়া দাওয়ার পাট চুকিয়েই মাকুন্দা গ্রামের উদ্দেশ্যে রওনা দেবে। অবনীন্দ্র তার মা আর বোনকেও বারবার সাথে যাওয়ার জন্য বলাবলি করছে, কিন্তু তাপসী দাসের সেই এক কথা, মেয়ে মানুষ গেলে লোকে মন্দ বলবে। শেষে অবনীন্দ্র তার বাবা, ভগ্নিপতি আর দুই মামা মিলে মাকুন্দা গ্রামের বণিক বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করলো। অপরূপা বেলির গায়ে একটা সবুজ রঙা শাড়ি জড়িয়ে দিল। খুব নিপুণ ভাবে সে বেলিকে সাজিয়ে দিল। সাজানো শেষ হয়ে বলল, জানো ননদিনী, আজ তোমাকে মাস্টার মশাই দেখতে আসছেন। অপরূপা কথাই বেলি যেন চমকে উঠল। গতকাল রাতেও তো তার মা কিছুই বলল না। বেলি অতি আশ্চর্য। বেলি তৈরি হওয়ার পরপরই অবনীন্দ্ররা বণিক বাড়ি পৌঁছে গেল। অশোক বণিক আপ্যায়ন কোনো ত্রুটি রাখছে না। এই মুহূর্তে অশোক বণিককে দেখলে কেউ বলবে না তিনিই একদিন জাতপাতের বৈষম্যের অঙ্গীকার ছিলেন। নির্দয় আজ ভীষণ খুশি, তার চাওয়া যে পূর্ণ হতে চলেছে। সেও অতিথি সমাদরের ব্যস্ত। এক পর্যায়ে নীরবী বণিক গিয়ে ছেলের বউকে বললেন বেলিকে যেন বসার ঘরে উপস্থিত করে। এত সব মানুষের মধ্যে ছোট্ট নিয়ে এঘর ওঘর ঘুরে ফিরে নাচছে, কারণ তার মা বলেছে এবার তার পিসিমণির বিয়ে হবেই। এই খুশিতে সে আত্মহারা। বেলি বসার ঘরে উপস্থিত করার এক পর্যায়ে অশোক বণিক বিজু দাসের উদ্দেশ্যে প্রশ্ন করল, বিজু, আমার মেয়েকে তোমাদের ঘরে নিতে আপত্তি নেই তো? আপত্তির তো প্রশ্ন ওঠে না মশাই। আপনার মেয়ে যদি আমার ঘরে আমার পুত্রবধূ হয়ে যায়, তাহলে সেটা আমার 7 জন্মের ভাগ্য। বিজু দাসের কথায় উপস্থিত সকল ব্যক্তি যেন আনন্দে পুলকিত হলো। এর মধ্যে বেলি একটি বারো মাথা তুলে অবনীন্দ্রকে দিকে চাইল না, আর না অবনীন্দ্র বেলির দিকে চাইল। বিভিন্ন কথাবার্তা শেষে মিহিরকান্ত বণিক বললেন, আমরা চাই আগামী সপ্তাহে বিয়েটা হয়ে যাক। আপনাদের আপত্তি আছে? সব শেষে এইবার অবনীন্দ্রের কণ্ঠস্বর ভেসে এলো,
অবনীন্দ্রের কণ্ঠস্বরে বেলির কর্ণকুহরে প্রবেশ করার সাথে সাথে বেলির মনে হলো এই মাস্টার মশাই তো গম্ভীর্যে ঘেরা। মনে হয় সমাজের চাপে এই বিয়ে করার সিদ্ধান্ত নিল। অবশেষে গুরুজনদের সিদ্ধান্তে আগামী জ্যৈষ্ঠ মাসের ৪ তারিখে গোধূলি লগ্নে অবনীন্দ্র আর বেলির বিয়ের ক্ষণ ঠিক হলো। বণিক বাড়ির সবার মুখে এতদিন পরে যেন হাসি ফুটে উঠল। মনোরমা বণিক হাসতে হাসতে শাড়ির আঁচলে অশ্রুকণা মুছছেন। এইদিকে নীরবী বণিকের বুকের ভেতর তোলপাড় হচ্ছে। তার মেয়েটা আর সপ্তাহখানেক তার কাছে আছেন, এরপর সারা জীবনের জন্য অন্যের বাড়িতে চলে যাবে, এটা ভেবেই মায়ের মন ভেঙে আসছে। অন্যদিকে গ্রামের মধ্যে একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ছে। বণিকদের মেয়ের সাথে দাসের ছেলের বিয়ে হচ্ছে। সেই ছেলে যতই শিক্ষিত তার বিলেত ফেরত হোক, দাস তো দাসী। অশোক বণিক কিভাবে এমন জাতের ঊর্ধ্বে গিয়ে দাসের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন গ্রামের মানুষ সেটার কিনারা খুঁজে পাচ্ছেন না। অবনীন্দ্রের বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। তাপসী দাস অরুণিমা বিয়ের পাকা কথা শুনে বেশ উৎফুল্ল। ইতিমধ্যে বিয়ের পরিকল্পনা সবাই মিলে শুরু করে দিয়েছে। অন্যদিকে বণিক বাড়িতেও বিয়ের তোড়জোড় শুরু হচ্ছে। অশোক বণিক একমাত্র ভগ্নিপতি বিহল বণিককে দ্রুত আমন্ত্রণপত্র পাঠিয়ে দিয়েছেন। দুই বাড়িতেই বিয়ের আমেজ শুরু। অতিথিদের আমন্ত্রণপত্র ও পাঠানো হচ্ছে। তবে বিপত্তি বাঁধল গ্রামের মানুষদের নিয়ে। জাতের ঊর্ধ্বে গিয়েও এই বিয়ে তারা কিছুতেই মেনে নিতে পারছে না। যুগ যুগ ধরে জাতে জাতে মিল রেখে বিয়ের কার্য সম্পূর্ণ হয়ে এসেছে, আর এখন কিনা বণিক বাড়ি আর দাস বাড়ি এই নিয়ম ভাঙতে বসেছে। বিগত 2 দিন ধরে বিভিন্ন মানুষের অবনীন্দ্রের বাড়ি বয়ে এসে নানান কটু কথা বলে যাচ্ছে। একজন তো এমনও বলল এই বিয়ে ধর্মে সইবে না, স্বয়ং ঈশ্বর শাপ বর্ষিত হবে। অবনীন্দ্রও প্রতি উত্তরে বলল, ভেদাভেদের ব্যাখ্যা ধর্মগ্রন্থে নেই। ঈশ্বরের দৃষ্টিতে সবাই সমান, উঁচু নিচু বলতে কিচ্ছু হয় না। অবনীন্দ্রের এমন আরো বিভিন্ন কঠোর কথায় আর তার অভিনব কঠোর ব্যক্তিত্বের দারুণ গ্রামের মানুষগুলোর বেশি কিছু বলার সাহস পায়নি। তবে অবনীন্দ্র জানে আজ যদি তার পরিবারের আর্থিক অবস্থা আগেকারের মতো করুণ হতো, কিংবা সে যদি বিলেতে না যেত, তাহলে হয়তো গ্রামের মানুষরা ওদেরকে এক ঘরে পর্যন্ত পড়ে দিত, সময় নিত না। একই অবস্থা বণিক পরিবারেরও। তবে মাকুন্দা গ্রামের সব ধরনের মানুষ খাদ্যের জন্য বণিকদের উপরই নির্ভরশীল। স্বল্প মূল্যে বিভিন্ন আহারের সামগ্রী খাদ্যের অভাব হয় না। তাহলে আর কোন মুখে গিয়ে বলবে যার অর্থ আছে তারাই তো তার সবই আছে, আর সে সবই করতে পারে। তবুও অবনীন্দ্র আর বেলির বিয়ে নিয়ে গ্রামে নানান অপ্রীতিকর কথাবার্তা চলতেই থাকে। এত কিছুর মাঝে বিয়ের লক্ষণ এগিয়ে এসেছে। দুই পরিবারের আত্মীয় স্বজনের প্রচুর সমাগম। আত্মীয়রাও আবার অশোক বণিকের আর নীরবী বণিকদের নানান অপ্রীতিকর কথা শোনাতে ছাড়ছেন না। নিজেদের জাত খুঁইয়ে অন্য জাতের ছেলের সাথে একমাত্র মেয়ের বিবাহ দিচ্ছে, এটাই তারা সহজভাবে নিতে পারছে না। এমনকি বেলির একমাত্র পিসি অতসী বণিকও এই বিয়ের বিরুদ্ধে কথা বলেছেন। তবে সমস্ত জাত অজাতের কথা উড়িয়ে দুই পরিবারের সদস্যরা তাদের সিদ্ধান্তে অটল রইল। দেখতে দেখতে জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ অবনীন্দ্র আর বেলির গায়ে হলুদ সম্পন্ন হয়ে গেল। দুই বাড়িতে আলাদাভাবে একই অনুষ্ঠানে সুষ্ঠুভাবে মিটল। 4 তারিখে গোধূলি লগ্নে অবনীন্দ্র বেশে বরযাত্রী নিয়ে বণিক বাড়িতে পা রাখলো, আর বেলি লাল শাড়িতে লাল টুকটুকে বউ সেজে অবনীন্দ্রের অপেক্ষায়। বণিকরা নতুন অতিথিদের সমাদরে কোনো ত্রুটি রাখলেন না। অতঃপর বিভিন্ন মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিবাহ সমস্ত নিয়ম কানুন শেষে অমরেন্দ্র আর বেলির 7 জন্মের জন্য 7 পাকে বাঁধা পড়ল। আর সিঁদুর দানের মাধ্যমে পুরোহিত মশাই বিবাহ সমাপ্ত ঘোষণা করলেন। কনে বিদায়ের সময় অশোক বণিক কান্নায় ভেঙে পড়লেন। সবাই যেন শক্তপোক্ত মনের অধিকারী এই মানুষটার কান্না দেখে নির্বাক। নীরবী বণিক শক্ত করে মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন। মনে হচ্ছে বাঁধন ছাড়লেই বুঝি তিনি আর কখনো মেয়েকে 2 চোখে দেখতে পাবেন না। অপরূপা এক কোণে দাঁড়িয়ে কাঁদছে। শুধু অতসী বণিকের চোখে জল নেই, তার মুখে এখনো অসন্তুষ্টির চাপ স্পষ্ট। অবনীন্দ্রের দিকে তাকিয়ে কেমন রুষ্ট চোখে চেয়ে আছেন। তবে বিহল বণিক খুবই খুশি। তার মনে হচ্ছে অশোক বণিক মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজে নিয়েছেন। এক আকাশ সমান বিষাদে টইটুম্বর হয়ে বণিক পরিবারে তাদের একমাত্র কনে সারা জীবনের জন্য বিদায় দিয়ে দিলেন। আজ থেকে বেলি তাদের জন্য শুধু অতিথি। পালকি করে বউ সেজে অশ্রু জল নির্গত করতে করতে বেলিও শ্বশুরালয়ে প্রস্থান করছে।
অবনীন্দ্র যখন পালকি থেকে বেলিকে হাত ধরে নামাচ্ছিল তখন এক মুহূর্তের জন্য অবনীন্দ্রের হৃদয় যেন থমকে গিয়েছিল। ভালো লাগা কিংবা খারাপ লাগা কিছুই প্রকাশ না করে অবনীন্দ্র আস্তে করে হেসে ফেলল। বেলি সংকোচের সহিত অবনীন্দ্রের দিকে চাইল। অবনীন্দ্র বলল, তোমার এমন বাচ্চাদের মতো কান্না দেখে সেই কবে থেকে হাসি আসছিল, কিন্তু ভদ্রতার কারণে কষ্ট করে হাসি চাপতে হলো দর্শনা। বেলি রাগ করতে গিয়েও যেন পারল না। তার মাস্টার মশাইয়ের মুখে এমন প্রথম নিজের নাম শুনে এসে নিশ্চল। তাপসী দাস ছেলের বউকে আদর সমাদরের বরণ করে নিজের ব্যস্ত। অরুণিমা একমাত্র ভাইয়ের বউকে উৎসব হয়ে কাছে টেনে নিচ্ছে। দাস বাড়িতে যেন খুশির আমেজ উপচে পড়ছে। সমাজের সমস্ত কলুষিত বাক্য, জাতের ভেদাভেদ তুচ্ছ করে অবনীন্দ্র আর বেলির বিয়ে যেন এক দৃষ্টান্ত হয়ে রইল। অবনীন্দ্র আর বেলির বিয়ের 18তম দিন অতিক্রম হয়ে গেল। সেদিন অপরাহ্ন থেকে অম্বরে যেন মেঘের ছায়া নেমেছে, যে কোনো মুহূর্তেই তুমুল বাড়িধারার ধরণীর বুকে উপচে পড়বে। বেলি নিজের ঘরের জানালার শিয়রে বসে এক মনে পায়ে আলতা লাগাচ্ছিল। তার খোলা চুলগুলো বাতাসে ঝাপটায় মুখ ললাটের ওপরই ভাগে এসে পড়ছে। তখনই অবনীন্দ্র ঘরে প্রবেশ করলো। বেলির দিকে এক পলক তাকিয়ে এগিয়ে এসে বেলির চুলগুলো সযত্নে বেঁধে দিল। অথচ বেলির কোনো হেলদোল নেই। একটু পরে অবনীন্দ্র নিজে থেকে বলল, তোমার কাঠের বাক্সে ছোট্ট চিরকুটগুলো কে দিল? আপনি কিভাবে জানেন কাঠের বাক্সের চিরকুট আছে? গত সপ্তাহে যখন তোমাকে তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসার জন্য গিয়েছিলাম তখন। এত প্রশ্ন না করে আমার কথার উত্তর দাও। বেলি অবনীন্দ্রের দুই চোখের পানে চাইল। কিছুক্ষণ মৌন থেকেই বলল, ওগুলো তো সব আমার দেয়া চিরকুট। কি ভেবেছেন আমি বুঝবো না? তবে আপনাকে দেখে কেউ বলবে না যে আপনিও প্রেম বিষয়ক চিরকুট লিখতে পারেন। আপনাকে দেখলে অনেক গম্ভীর মানুষ মনে হয়। আমার সকল গাম্ভীর্যতার বাইরে জগতের মানুষদের জন্য, আর প্রেম শুধু আমার স্ত্রীর জন্য। দুটো ব্যাপার তো এক করা যায় না, বলো? অবনীন্দ্রের কথায় বেলি কেমন লাজুক চোখের জানালার বাইরে চাইল। ততক্ষণে বর্ষণের বাড়িধারা ধরনের কোল ঘেঁষে গড়িয়ে পড়া আরম্ভ করেছে। হঠাৎ কিছু একটা মনে পড়ায় বেলি অবনীন্দ্রের দিকে তাকিয়ে বলল, আপনি চিরকুটগুলোতে হিজল ফুল কেন দিতেন? আপনার প্রিয় বুঝি? মধুহার হিজল পাড়, হিজল ফুল আর তুমি আমার ভীষণ প্রিয়। এবারও বেলি ও অবনীন্দ্রের কথায় প্রতি উত্তর করতে পারল না। অবনীন্দ্রের ফের বলল, কাল ভোরে চলো যাই। হিজল ফুল আর প্রেমের সৌন্দর্যতা না হয় একসাথে ভোগ করলাম। চলুন তবে। বেলি লাজুকলতায় অবনীন্দ্র ভীষণ জোরে হেসে উঠল। এক পর্যায়ে হাসি থামিয়ে মায়া ভরা চোখে বেলির দিকে চেয়ে শুধালো, আমার হিজল ফুলের প্রেম সত্য হলো। আগামীকাল জ্যৈষ্ঠ ভোরে হিজল ফুলের সাথে আমার প্রেমের মুখোমুখি সাক্ষাৎ হোক।